ওটা ওটা অলওয়েজ 3-1, তুমি যখনই দিবে তখনই 3-1। এটা এখন মানে নর্মাল ইস্যু হয়ে গেছে, এবার হতে হতে নর্মাল ইস্যু। সো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কী কী ছিল আমাকে কেউ একজন বলো যে এই জিনিসগুলো ছিল। আচ্ছা, শুরুতে তুমি একটা ওভারঅল ফিগারের কথা চিন্তা করো। আগে প্রথমে শুরুতেই তোমার রিঅ্যাক্টর ছিল, তাই না? তোমার শুরুতেই রিঅ্যাক্টর ছিল, রিঅ্যাক্টরের ভিতরে কী কী ছিল? হ্যাঁ, রিফ্লেক্টর ছিল। আর কি ছিল? মডারেটর ছিল। আর কি? কন্ট্রোল রড ছিল। আর কি ছিল? হ্যাঁ 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 হ্যাঁ, হিট এক্সচেঞ্জার। আচ্ছা, এর ভিতরে আরেকটা জিনিস ছিল, রিঅ্যাক্টরের ভিতরে আরেকটা জিনিস ছিল। কুলেন্ট। আর কি ছিল? এই বেসিক নামগুলো বলতে পারলে তুমি পরীক্ষার খাতায় কিছু না কিছু লিখতে পারবে। কুলেন্টের পরে আর কি ছিল? ভিতরে আর কিছু ছিল? রিঅ্যাক্টর, রিফ্লেক্টর, মডারেটর, কন্ট্রোল রড। আসল জিনিসই কেউ বলে না। হ্যাঁ, ফুয়েলই তো নাই। U-235 এখানে থাকে, এখানে 92, এখানে 92, এখানে 235। ইউরেনিয়াম। এছাড়া আর কিছু থাকে? মোটামুটি এই কটা জিনিসই থাকে, এই কটা জিনিসই থাকবে। এরপরে গিয়ে হিট এক্সচেঞ্জার থাকবে। হিট এক্সচেঞ্জারের পরে আমার একটা কি থাকবে? সো এগেইন টারবাইন থাকবে, কন্ডেন্সার থাকবে, স্টিমে টারবাইন। সো আমার ওয়াটার লাগবে এখানে। বাকি সিস্টেমটা থার্মাল পাওয়ার প্ল্যান্টের মতো। এখন যদি বলি এই রিফ্লেক্টরের কাজ কী, যদি তুমি লিখো তাহলে রিফ্লেক্টরের কাজ কী হবে? মানে নিউট্রনগুলো, মেহেদি, নিউট্রন কখন তৈরি হয়? মেহেদি, নিউট্রন কখন তৈরি হয়? ফিউশন বিক্রিয়ার মাধ্যমে। তুমি ফিশন বিক্রিয়ার মাধ্যমে। আচ্ছা, নিউট্রন কখন তৈরি হয়? নিউট্রন দুইভাবে তৈরি হচ্ছে। এক হচ্ছে আমি নিজে তৈরি করতেছি, আর এক হচ্ছে চেইন রিয়াকশানের মাধ্যমে তৈরি করতেছি। সো বম্বার্ডমেন্ট পার্টিকেল বলছিলাম, কয়েকটা বম্বার্ডমেন্ট পার্টিকেলের নাম বলতে পারবে? বম্বার্ডমেন্ট পার্টিকেল যেটা দিয়ে হচ্ছে আমি ইউরেনিয়াম 235কে স্ট্রাইক করি। সেই ইউরেনিয়াম 235কে স্ট্রাইক করলে আমি নিউট্রন দিয়ে স্ট্রাইক করতে পারি। নিউট্রন দিয়ে স্ট্রাইক করলে, একটা নিউট্রন দিয়ে স্ট্রাইক করলে দুইটা করে নিউট্রন পাই। সো ওই দুইটা নিউট্রন যখন আবার স্ট্রাইক করবে তখন 2-2-4টা হয়ে যাবে। সো চেইন রিয়াকশান ওখান থেকেই আসে। সো এই রিফ্লেক্টরের কাজ হচ্ছে ওই যে আমি চেইন রিয়াকশান করলাম, চেইন রিয়াকশানের ফলে যে নিউট্রনগুলো জেনারেট হয়, সেই নিউট্রনগুলো যখন সিস্টেম থেকে বের না হয়ে যেতে পারে, মানে ও যেন সিস্টেমের ভিতরেই থাকে। যদি রিফ্লেক্টরটা ধরে রাখে, ওটা নর্মালি স্কেপ করে ওয়ালের বাইরে চলে যেতে পারতো। যদি রিফ্লেক্টর না থাকতো ডিরেক্টলি স্কেপ করতো। সো এই জন্য রিফ্লেক্টর ব্যবহার করে। মডারেটরের কাজ কি? অনেকবার বলছি, মডারেটরের কাজ কি? এসান? হ্যাঁ, নিউটনের স্পিডটাকে কমানো। আমি নর্মালি নিউটনের স্পিড, 3 ধরনের স্পিডের কথা বলছিলাম। একটা হচ্ছে ভেরি ফাস্ট, যেটা স্পিড ছিল হচ্ছে 10⁵, যেটা স্পিড ছিল 10⁵ রেঞ্জের।
এটা ভেরি ফাস্ট নিউট্রন। এটা কখন জেনারেট হয়? যখন আমার রিয়াকশানটা হয়, রিয়াকশানের ফলে যে নিউট্রনটা জেনারেট হয় সেই নিউট্রনগুলোর স্পিড অনেক বেশি থাকে। সেই স্পিডে যদি আমার নিউট্রনগুলো কোনোভাবে ফুয়েলে স্ট্রাইক করে তাহলে ফুয়েল কোনোভাবেই ডিকম্পোজ হবে না বা কোনোভাবেই ওর বন্ডগুলো ভাঙতে হেল্প করবে না। নর্মালি স্লো নিউট্রন না হলে কোনোভাবেই বন্ড গঠন করবে না বা বন্ড ভাঙতে দিবে না। এই জন্য আমি মডারেটর ইউজ করছিলাম। সো এখানে মনে করো নিউট্রন জেনারেট হচ্ছে, এখানে থাকে মডারেটর। এই মডারেটরটা কী করবে? এই নিউট্রনের স্পিড আগে ছিল 10⁵, এই স্পিডটাকে কমায় নিয়ে আসার চেষ্টা করবে যেন স্লো রেঞ্জের নিউট্রন আমি পাই। ঠিক আছে? সো মডারেটরের কাজ হচ্ছে নিউট্রনের স্পিডটাকে কমায় দিয়ে চেইন রিয়াকশানটা যেন সঠিকভাবে চলতে পারে সেটাকে এনশিওর করা। ঠিক আছে? এই মডারেটর হিসেবে কি ব্যবহার করা হয়? মডারেটর হিসেবে কি ব্যবহার করে? হ্যাঁ, তুমি ক্লাসে আসার আগে কেন পড়ো না বলো তো? আমি এই জিনিসটা আমার খুব মানে প্যাসে, ক্লাসে আসার আগে তো অ্যাটলিস্ট প্রিভিয়াস পড়ালেখা করবো। আমি তো প্রতিদিনই ক্লাসে ঢুকে প্রিভিয়াস গল্প করি। আর কোর্সটা হচ্ছে একদম সহজ কোর্স, কঠিন কোর্সও না। হ্যাঁ, পানি ব্যবহার করতে হবে। একটা উদাহরণ তো মেয়েদের অনেক সব বিচার বিশ্লেষণ করে বের করছে যে আমি ওয়াটার ব্যবহার করতে পারি। হ্যাঁ, গ্রাফাইট। সো ওয়াটার ব্যবহার করতে পারি, গ্রাফাইট ব্যবহার করতে পারি এবং আরও কয়েকটা ম্যাটেরিয়াল নাম ওখানে আছে। অ্যাটলিস্ট ওয়াটারের নাম তো বলতেই পারতা তুমি যে ওয়াটারকে আমি চাইলে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই মডারেটর হিসেবে আমি ওয়াটার বা গ্রাফাইট ব্যবহার করতে পারি, কিন্তু একটা রিঅ্যাক্টর আছে যে রিঅ্যাক্টরে এই মডারেটর হিসেবে ওয়াটার বা গ্রাফাইট ব্যবহার হয় না। সেই রিঅ্যাক্টরটার নাম কি? না না, যেখানে মডারেটর হিসেবে গ্রাফাইট ব্যবহার করা যাবে না, মডারেটর হিসেবে ব্যবহার হবে 238। হ্যাঁ, ফাস্ট ব্রিডার নিউক্লিয়ার রিঅ্যাক্টর। সো ফাস্ট ব্রিডার নিউক্লিয়ার রিঅ্যাক্টর যার কাজ কি ইউরেনিয়াম 238 বা থোরিয়াম যেটা আছে এইটাকে হচ্ছে আমি রিঅ্যাক্টরের চারপাশে ওর গায়ে লাগিয়ে দিব। সো ওইটাই মডারেটর হিসেবে ব্যবহার করা যাবে। এবং ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কাজ কী ছিল? পিছনে ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরের কাজ কী ছিল? আর তুমি পিছনে লাস্টে আর কি কাজ ছিল? তবে না মানে কোনো কিছুতে এঙ্গেজ আছো যেটা তোমার কনসেন্ট্রেশনটাকে নষ্ট করে ফেলতেছে, একটা ক্লাসও পড়ে আসতেছে না কেন? এনিথিং রং? হ্যাঁ হ্যাঁ, তুমি বলো যে মডারেটর হিসেবে আমি যখন ওয়াটার বা ইউরেনিয়াম 238 ব্যবহার করি না, সরি ওয়াটার এবং গ্রাফাইট ব্যবহার করি না, তখন আমি ইউরেনিয়াম 238 এবং থোরিয়াম ব্যবহার করি। মানে এটা কেন করি? ওটা দুইটা পারপাস আছে। একটা হচ্ছে আমার নিউট্রনের স্পিডটাকে অবভিয়াসলি সে কমাবে, কারণ সে যেহেতু মডারেটর। ওর আরেকটাও কাজ আছে, এর কাজটা ওই নাম থেকে পাওয়া যায়, ফাস্ট ব্রিডার নিউক্লিয়ার রিঅ্যাক্টর। ব্রিডার মানে কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। ফাস্ট ব্রিডার যেটা আছে এটা হচ্ছে 238 ইউরেনিয়াম, যেটা এটা কিন্তু খুবই স্টেবল। এটা কখনোই নিউক্লিয়ার রিয়াকশান সহজে ঘটতে দিবে না। তুমি যদি ওর কাছে প্রোটনকে নিয়ে আসো বা নিউট্রনকে নিয়ে আসো, ও বন্ড গঠন করবে না বা বন্ড ভাঙতে দিবে না। ও খুবই স্টেবল মেটাল। ওটাকে ভাঙার জন্য আমি বলছিলাম যে জোড় সংখ্যা বেজোড় সংখ্যার একটা হিসাব বলছিলাম না, যে ম্যাচ নাম্বার যাদের ইভেন তারা কিন্তু ভালো নিউক্লিয়ার রিয়াকশান করবে না, যাদের ম্যাচ নাম্বার অড তারা ভালো নিউক্লিয়ার রিয়াকশান করবে। সো ইউরেনিয়াম 238 এটা ব্রিডারে, ফাস্ট ব্রিডার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে যখন আমি ব্যবহার করব তখন এটা মডারেটর হিসেবেও কাজ করবে, আবার নতুন করে ও নিজেই ফুয়েল হিসেবে তৈরি হবে। এখনও সে ফুয়েল না, কিন্তু যখন ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টরে তাকে রেখে দিব, কিছুদিন পরে গিয়ে নিউক্লিয়ার রিয়াকশান হবার পরে ও নিজেই ফুয়েল তৈরি হয়ে যাবে। আচ্ছা, মডারেটর ইটসেলফ ইজ এ ফুয়েল। ফাস্ট ব্রিডার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এই কাজটা করা হয়। দেখো এই টুকরো টুকরো তথ্যগুলো কিন্তু তোমার লাগবে, মানে যখন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট পড়বা এই জিনিসটা কিন্তু তোমার লাগবে। সো গেল, কন্ট্রোল রডের কাজ হচ্ছে কি যেন? ও, কন্ট্রোলারের কাজ হচ্ছে একদম সোজা কথা, এর কাজই হচ্ছে নিউট্রনকে অ্যাবজর্ব করা। কারণ চেইন রিয়াকশান ঘটাচ্ছে কে? স্লো স্পিড নিউট্রন। সেই স্লো স্পিড নিউট্রনের পরিমাণ যদি অত্যাধিক পরিমাণ বেড়ে যায়
তাহলে নিউক্লিয়ার রিয়াকশানটা অনেক বেশি বেড়ে যাবে। নিউক্লিয়ার রিয়াকশান যত বেশি হবে সেখানে হিট এনার্জি তত বেশি আসবে, যত বেশি হিট এনার্জি আসবে তত সিস্টেমটা কলাপস করার সম্ভাবনা থাকতে পারে, মানে হিটটাকে ডিসিপেট করতে পারবে না। তুমি একটা ইলেকট্রনিক্সেই দেখো না, ইলেকট্রনিক্সে অবশ্যই তার হিট ডিসিপেশনের জন্য একটা মেটাল লাগাই দেওয়া হয়, ওর থেকে বেশি হিট হলে কিন্তু ওই ইলেকট্রনিক্স কম্পোনেন্টটা পুড়ে যেতে পারে। এর ক্ষেত্রেও তাই, ওই কুলেন্ট যেটা থাকবে, কুলেন্ট হিসেবে সোডিয়াম, পটাশিয়াম, ওয়াটার, এগুলো আমি ইউজ করতেছিলাম না কুলেন্ট হিসেবে, মানে রিয়াক্টরকে যে ঠান্ডা রাখতেছে তার নাম বলছিলাম কুলেন্ট, রিয়াক্টরকে যে ঠান্ডা রাখতেছিল তার নাম বলছিলাম কুলেন্ট। এই কুলেন্ট কিন্তু তখন যথেষ্ট পরিমাণ ঠান্ডা না করতে পারলে পুরো সিস্টেমটাই কলাপস করতে পারে। এবং চেরনোবিলের যে ডিজাস্টারটা, আরেকটা ছিল হচ্ছে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে কোথায় ছিল এটা, উত্তরপ্রদেশের কোনো একটা জায়গাতে, ইন্ডিয়াতেও একবার নিউক্লিয়ার ডিজাস্টার হয়েছিল এরকম, ঠিক আছে, ওদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে এরকম একটা সমস্যা হয়েছিল। একটু দেখো ইথিক্সে এই জিনিসটা পড়ানোর কথা। আচ্ছা, কন্ট্রোল রড হিসেবে আমরা কী কী ব্যবহার করি? ক্যাডমিয়াম ইউজ করি। শান্ত এসে একটা ছক্কা মারছে একদম শুরুর বলে। সো এটা নিউটনকে অ্যাবজর্ব করতে পারে। সো অ্যাটলিস্ট যেন একটা দুইটা নাম হলেও তোমরা বলতে পারো। মানে তুমি যদি একটু দেখো, এই কোর্সটা হচ্ছে সবথেকে সহজ কোর্স তোমার থ্রু দ্য এই সেমিস্টারের। সো এই কোর্সে যদি খারাপ করো তার মানে তুমি কিছুই পড়ো না। তোমার থিওরি জাস্ট করে তথ্য মনে রাখতে হবে, এখানে এত বড় ম্যাথমেটিক্সের কোনো কিছু নেই। জাস্ট কোনটার কী কাজ, কোনটায় কী ব্যবহার করতেছি, এই জিনিসটাকে একটু মনে রাখা। হিট এক্সচেঞ্জার, এই হিট এক্সচেঞ্জার নিয়ে অনেক বেশি পড়ালেখা করানো হয়নি, কিন্তু এটার কাজ হচ্ছে হাইলি ইফিশিয়েন্ট ওয়েতে হিটটাকে ট্রান্সফার করা। আমার এখানে হিটটা আছে, হিটটা ওখান দিয়ে ওখানে যাবে, এটা রেডিয়েশনের মাধ্যমে যাবে যেহেতু, সো রেডিয়েশনটা যেন খুব ভালোভাবে পৌঁছাইতে পারে সে ধরনের ম্যাটেরিয়ালই ইউজ করা যেতে পারে। যদি মনে করো আমি প্লাস্টিক ইউজ করি, মেটাল ইউজ করি, বা কী টাইপের ম্যাটেরিয়াল ইউজ করবো, এখানে ম্যাটেরিয়াল সায়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। মানে যে ধরনের ম্যাটেরিয়ালটা হিট বেশি ডিসিপেট করতে পারবে সে ধরনের ম্যাটেরিয়ালই এখানে ইউজ করা হবে, ঠিক আছে। কুলেন্ট হিসেবে ব্যবহার করা হচ্ছে, মানে নিউক্লিয়ার রিঅ্যাক্টর ওয়াটার ব্যবহার করে, সোডিয়াম ব্যবহার করা যেতে পারে, সোডিয়ামের সঙ্গে পটাশিয়ামকে মিক্স করে ব্যবহার করা যেতে পারে, তখন মেটাল। আবার এখানে নোভা ম্যাডামের কথা বলছিলাম, উনি একটা ইনে কাজ করে, হাই প্রেশারাইজড ওয়াটার রিঅ্যাক্টরের কথা বলছিলাম না। নোভা ম্যাডামের একটা কাজ হচ্ছে সাউথ ইস্টের যে IEEE কনফারেন্স, ওখানে এই জিনিসটা নিয়ে উনি কাজ করতেছে। গতদিন নোভা ম্যাডাম এটা নিয়ে তোমাদের প্রেজেন্টেশনও দেওয়ার কথা দিছে না, এটার পরে হাই প্রেশার ওয়াটার রিঅ্যাক্টরের কথা, যে আমি নর্মালি ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসে এটা এভাপোরেট হবে। আমি ওই যে তোমাকে একটা ইয়ে পড়াইছিলাম না, এনট্রপি ভার্সেস টেম্পারেচারের যে ইয়েটা, র্যাঙ্কিং স্কেল পড়ানোর সময় দেখিয়েছিলাম তো। সো যখন প্রেশার বাড়িয়ে দিব, অবভিয়াসলি ওয়াটারের টেম্পারেচার বেড়ে যাবে। ওয়াটারের টেম্পারেচার যত বাড়বে সেখানে অবশ্যই স্টিমে ময়েশ্চারের পরিমাণ কম থাকবে, সুপার হিটেড স্টিম আকারে পাওয়া যায়। আচ্ছা, এই গেল মোটামুটিভাবে। সো নিউক্লিয়ার রিয়াকশানটা ঘটাচ্ছে তাহলে হচ্ছে ইউরেনিয়াম 235, এটার সঙ্গে যদি আমি একটা নিউট্রন জেনারেট করতে পারি, নিউট্রন জেনারেট করার কয়েক ধরনের প্রসেস বলছিলাম, যে আমি নিউট্রন দিয়ে করতে পারি, আমি প্রোটন দিয়ে করতে পারি, তাই না, আমি হিলিয়াম দিয়ে করতে পারি, এরকম বলছিলাম না। আমি 5টা বোম্বার্ডমেন্ট পার্টিকেলের কথা বলছিলাম। কি পার্টিকেল? বোম্বার্ডমেন্ট পার্টিকেল, মানে যেগুলো ছুঁড়ে দিব, ছুঁড়ে দিয়ে আমি বন্ডগুলোকে ভেঙে ফেলবো। ছুঁড়ে দিয়ে দৌড়, অবভিয়াসলি ছুঁড়ে দিয়েও দৌড়িয়ে দিচ্ছে। সো মনে করো এখানে একটা বল আছে আর ওখানে একটা দেওয়াল আছে, আমার টার্গেট হচ্ছে দেওয়ালে বলটাকে মারা এবং দেওয়ালটাকে ভেঙে ফেলা, ঠিক আছে। সো এই বোম্বার্ডমেন্ট পার্টিকেল 5টা আছে, একটু মুখস্থ করিয়ে রাখিও, কাজে লাগবে কিন্তু। সো আমি নিউক্লিয়ার রিয়াকশান যতগুলো পড়িয়েছি, প্রতিটা রিয়াকশানই কিন্তু পড়িও, কোথাও না কোথাও তোমাকে লিখতেই হবে। সো বোম্বার্ডমেন্ট পার্টিকেলের ভিতরে শুধুমাত্র আমি হাইড্রোজেন ছিল, হিলিয়াম ছিল, আরও কয়েকটা ছিল, আরেকটা ছিল নিউট্রন ছিল। সো 3টা আমার মনে আছে আপাতত। আমি বলছি যে অন্যগুলো বাদে কেন আমি নিউট্রনকে চুজ করলাম। আমি চাইলে প্রোটনকে নিতে পারতাম, যেটা হাইড্রোজেনের একটা ছিল, আমি হিলিয়ামকে নিতে পারতাম, কিন্তু আমি তা নিয়ে কেন আমি নিউট্রনকে নিছি? চার্জ ফ্রি। আচ্ছা, আয়শা বলো, যদি আমার চার্জ পার্টিকেল হয় তাহলে অসুবিধা কি? হ্যাঁ,
চার্জ পার্টিকেল যদি আমি বোম্বার্ডমেন্ট পার্টিকেল হিসেবে ইউজ করতাম কি অসুবিধা হতো? তবে না, চার্জ পার্টিকেল যদি আমি বোম্বার্ডমেন্ট পার্টিকেল হিসেবে ইউজ করতাম কি সমস্যা হতো? জামিল, তো বন্ড ক্রিয়েট, শান্ত, পসিবিলিটি থাকে। সো দ্যাটস দ্য পয়েন্ট। সো আমি চার্জ নিউট্রন নেওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি এখান থেকে যদি একটা বল ওই দেওয়ালে ছুঁড়ে দেই, আমি যথেষ্ট স্পিড দিয়েছি, ও দেওয়ালে গিয়েই লাগার কথা। কিন্তু যদি সেটা হাইড্রোজেন হতো বা হিলিয়াম হতো, তাদের একটা চার্জ আছে। সো ওর আশেপাশে যদি কোনো চার্জ থেকে থাকে তাহলে কিন্তু সেটা ডেভিয়েট করে দিতে পারো, ঠিক ওই দেওয়ালের যেখানটায় লাগার কথা সেখানে লাগতো না। এই সমস্যার কারণে হচ্ছে আমি চার্জ নিউট্রাল একটা পার্টিকেল নিয়েছি। এখন এই চার্জটাকে যে ছুড়বো, চার্জটাকে কী দিয়ে আমি ছুরি? না, প্রতিটা জিনিস তোমাকে ভাবছো কি মানে ওভারঅল কোশ্চেন করবে স্যার? আমি কিন্তু ওভারঅল কোশ্চেন করবো না, আমি কিন্তু এরকম 1-2 মার্কের 3 মার্কের কোশ্চেনে সব করে দিব তোমাকে। কি বললাম আমি? যে নিউট্রনটা আমি কি দিয়ে ছুটবো? কারণ বোম্বার্ডমেন্ট পার্টিকেল তো, নিউট্রনের স্পিডটা কত স্পিডে ছুটতে হবে? লাইটের স্পিডের কাছাকাছি। নিউট্রন মানে এমন একটা না যে বলটাকে আমি দেওয়ালে মারলাম, সুন্দর করে ঠুকে গিয়ে বলটা গঠন করে ফেললো বা ভেঙে দিল, এটা এমন হবে না। এটা মিনিমাম লাইটের স্পিডের কাছাকাছি স্পিডে মারতে হবে। তা না হলে এটা কোনো অবস্থাতে রিয়াকশান করবে না। কেন করবে না? তার উদাহরণটা গত ক্লাসে আমি দিয়েছিলাম। কেন? এই তোমরা কিছুই পড়ো না কেন? হ্যাঁ, সো বন্ডের যে এনার্জি, বাইন্ডিং এনার্জির কথা বলছিলাম আমি, ঠিক আছে? সো বাইন্ডিং এনার্জি মনে করো 7-8 মেগা ইলেকট্রোভোল্ট। 7-8 মেগা ইলেকট্রোভোল্ট একটা বলকে ছুড়লাম, হবে না। ওটাকে লাইটের স্পিডের কাছাকাছি স্পিডে না ছুড়লে ওই পরিমাণ এনার্জি আমি দিতেই পারবো না ওই স্ট্রাকচারের ভিতরে। তাহলে এটাকে আমি এত পরিমাণ স্পিডে ছুড়বো কীভাবে? তার একটা প্রসেস আমি বলছিলাম, তোমরা খেয়াল করছো কিনা? হ্যাঁ, আচ্ছা। সো যদি আমি চার্জ পার্টিকেল নেই, তাহলে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি ওকে আমি ফেলে দিতে পারি বা ম্যাগনেটিক ফিল্ডে মানে গাইড করতে পারি ওকে, একটা ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুইটা বোথ ওয়েতেই গাইড করা হয়। ভ্যান ডি ক্রাফট নাম শুনছো? চার্জ জেনারেটর কখনোই শোনো? হ্যাঁ, এই সমস্ত সায়েন্সের ভিতরে এগুলো আছে। ভ্যান ডি ক্রাফটের নামই শোনো নাই কোনো দিন? দেখো নাই যে এরকম হাত দেয়, মাথার চুলটুল সব এরকম খাড়া হয়ে যায়, দেখেছো না? ওই যন্ত্রটা দেখেছো না? ওই স্ট্যাটিক চার্জ তৈরি করে। কীভাবে তৈরি করে? আগামী ক্লাসে এসে আমাকে বলবা যে স্যার প্রসেসটাই, ডিভাইসটা না বানাও। ভ্যান ডি ক্রাফট যে যন্ত্রটা আছে ওই যন্ত্র সম্পর্কে মেহেদি আগামী ক্লাসে এসে আমাকে একটু এক্সপ্লেন করবা যেটা কীভাবে কাজ করে, ঠিক আছে? সো কিছু স্পেশাল টুলস আমাকে বানাইতে হয়, যে টুলসটা আমার ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দিয়ে গাইড করে ইলেকট্রনটাকে দিয়ে যেতে পারে। মানে ওই স্থানে ইলেকট্রিক ফিল্ডের স্পিড আমি জানি কি লাইটের স্পিডের কাছাকাছি। স্যার নিউটনকে তো ইলেকট্রিক ফিল্ডে রাখলে ও তো দৌড়াবে না, দৌড়াবে? এই আয়শা, নিউটনকে ইলেকট্রিক ফিল্ডে রাখলে ও দৌড়াবে না। হ্যাঁ, ওটা অলস, তাই ওর কোনো চার্জ নাই। সো নিউটন যেহেতু চার্জ নিউট্রাল, এটা ইলেকট্রিক ফিল্ড রাখো, ম্যাগনেটিক ফিল্ড রাখো, যেখানেই রাখো না কেন ওটা কিন্তু ওর কোনো চেঞ্জই আসবে না। সো ওটাকে কিন্তু তুমি ইলেকট্রোম্যাগনেটিক যে ফিল্ডের কথা বলছো বা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডকে গাইড করে যেটা কথা বলছো, ওটা দিয়ে তুমি তৈরি করতে পারবে না। আলাদা করে তোমার নিউটনের সোর্স তৈরি করার জন্য বিভিন্ন প্রসেস আছে, আমি প্রসেসগুলো বলি নাই, আমার বলা উচিত ছিল। আগামী ক্লাসে নিউট্রনেরকে গাইড করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটা কেউ আমাকে বলবে। সো নিউট্রন বোম্বার্ডমেন্ট পার্টিকেল হিসেবে ইউজ করব, কিন্তু নিউট্রনটা সেই ফুয়েল রডে কীভাবে স্ট্রাইক করানো হয়, সেই স্পিডটা কীভাবে অ্যাটেইন করা হয়,
ঠিক আছে, আমার যে স্পিডটা দরকার সেই স্পিডটা কীভাবে অ্যাটেইন করা হচ্ছে, লাইট স্পিডের কাছাকাছি নর্মালি তো হওয়ার কথা না। সো এটা কীভাবে করা হয় আমাকে একটু এক্সপ্লেন করবা। আগামী ক্লাসে যে যাকে ধরবো যে বলতে পারবে না এটা আমাকে, তাকে আমি ক্লাস থেকে বের করে দেবো। ঠিক আছে, সো প্রসেসটা যে কীভাবে নিউট্রনকে অত স্পিডে ছোড়া হয়। আমি বলেছি চার্জ পার্টিকেলের জন্য ম্যাগনেটিক ফিল্ড এবং ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে এটা লাইটের স্পিডে আমি দিতে পারবো। সো দুটো কাজের কথা বলছি, একটা হচ্ছে ভ্যান ডি গ্রাফ যে ডিভাইসটা আছে এইটা, আর একটা হচ্ছে নিউট্রনকে কীভাবে বোম্বার্ডমেন্ট পার্টিকেল হিসেবে ইউজ করে লাইটের স্পিডে দৌড় করানো হয় সেই প্রসেসটা। ঠিক আছে, যাকে ধরুন যার লাক খারাপ, যদি সবাইকে ধরি, সবাই যদি না পারে ক্লাস থেকে সবাইকেই বের করে দিব। ঠিক আছে, আমি একবার কাকে যেন বের করে দিছিলাম এরকম, সে বাইরে গিয়ে প্রচুর কান্নাকাটি করছে, মানে ক্লাস থেকে তাকে আমি বের করে দিয়েছিলাম যে আমি আমি আগের আমি আর এখনকার আমির ভিতরে একটা পার্থক্য আছে। হ্যাঁ একটা পার্থক্য আছে। ঠিক আছে, আমি এখন তোমাকে বের করে দেই না, হয়তো তোমাকে আমি অন্যভাবে অন্য কিছু করি, কিন্তু তোমাকে বের করে দেই না। মানে মেন্টাল টর্চার আমি আগে করতাম ভালোই, কিন্তু এখন দেখেছি এটা করলে পারে মানে ভালোর থেকে মন্দটা বেশি হয়। এটা সিস্টেম জেনারেটেড সিস্টেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আমার রাগটাকে অনেক কন্ট্রোল করার চেষ্টা করতেছি যেন এটা অন্যভাবে ডিল করে তোমাদের কিছু শেখানো যায়, বুঝতে পারছো? আমার এখনও প্রচুর রাগ। আমার একটা বড় বদ অভ্যাস হচ্ছে আমি প্রচণ্ড বদমেজাজি, কিন্তু তোমাদের সঙ্গে দেখবা যে এখন অত বেশি রাগারাগি করি না। কেন? কারণ তোমাদেরকে আমি একটু হলেও চিনেছি, তাই না? মানে তোমাকে যেহেতু আমি চিনে ফেলেছি, তোমার রাগ দিয়ে আমি কিছু করতে পারবো না, আমি বুঝে ফেলেছি হবে না, তুমি সেই প্রোডাক্টই না। মানে ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য, যেমন মার্কেটে তুমি দেখবা যে সেলসম্যান যারা থাকে একদম হায়ার লেভেলে যারা সেলস করে, যারা কর্পোরেটে সেল করে আর যারা দোকানে দোকানে সেল করে, এদের দুইজনের চরিত্র কিন্তু দুই ধরনের, বুঝছো? যে কর্পোরেটে সেল অন্য লেভেলের চিন্তা ভাবনা করে, যে দোকানে দোকানে সেল করে সে আলাদা লেভেলের চিন্তা ভাবনা করে। তো এখন হচ্ছে আমার ওই কর্পোরেটের মতো হওয়া লাগতেছে। তুমি যত কথাই আমাকে বলো, আমি না রেগে তোমাকে চেষ্টা করবো কিছু একটা আউটপুট দেয়া, কিন্তু দিন শেষে তোমার ওভারঅল পারফরমেন্স কিন্তু আমার মাথায় আছে। আমি দিন শেষে কিন্তু আমার খেয়াল করে দেখো যে গত সেমিস্টারও আমার কোর্সে দেখলো সব কোর্সে সে এ পাইছে, আমার কোর্সে সে বি পাইছে। আমি যদি অনেস্টলি বলি, সে যদি বলে যে স্যার আপনার কোর্সে আমি পরীক্ষা ভালো দিয়েছিলাম কিন্তু আমি লিখতে পারিনি, বা মানে আমি ওইভাবে প্রকাশ করতে পারি নাই, আমার ভালো দেওয়ার কথা ছিল, এটা কোনো বাস্তবসম্মত কোনো কথাই নেই। আসলে অ্যাকচুয়ালি জেনুইন গ্রেডই সে বি পাবে, জেনুইন গ্রেডই সে বি পাবে। কয়েকটা ছেলেপেলের বোধ হয় A+ ছুটে গেছে আমার কারণে, মানে 4 out of 4 ছুটে গেছে তার আমার কারণে। এখন আমি কী করবো? এটা আমার উপর তো দায় বর্তায় না। এটা তুমি গ্রেড কী পাবে এটা কখনোই আমার উপর দায় বর্তায় না। যখনই তোমার খাতা দেখবো আমি ওই খাতা থেকে আমি হয়তো 78 হলে সেটাকে চিন্তা করতে পারি যে ওর একটা মার্কস বাড়ানো যায় কিনা, কিন্তু যদি তোমার হয় 50, আমি তো এটা আর বাড়াইতে পারবো না। সবগুলো কোর্সে সে A+ পাইছে, আমার কোর্সে বি পাইছে, খুবই হতাশ। আমি বলে রাখছি যে এনার্জি কনভার্সন কোর্সটা কিন্তু এত সহজ না, তুমি একটু পড়াশুনো করিও। তুমি ভাবছো যে 4 out of 4 মনে হয় আমার তোমার মুখ দেখে মার্ক দিবে। ট্রুলি আমি যখন খাতা দেখি তোমার মানে নাম তো ওখানে থাকে না, আমি মার্কস দেওয়ার পরে তারপর দেখি কার কার কত মার্কস আসছে। যখন দেখি একটা ভালো ছেলের মার্কস খারাপ আসছে, এই ছেলের তো ভালো হওয়ার কথা ছিল, কেন আসলো না? আমি কিন্তু তার খাতারই চেক করবো না, কিন্তু আমার আফসোস হবে যে ওর ভালো করার কথা ছিল কিন্তু কেন করলো না, ওই ছেলেটার জন্য আমার আফসোস হয়েছিল। সো বি কেয়ারফুল, আমি কিন্তু তোমার গ্রেড দিয়ে দিব না। আমরা 3-4টা টপিক পড়ে ফেলেছি, মিডিয়ার আগে আরও 2-3টা টপিক পড়াবো। সো আমার টার্গেট, হ্যাঁ, সো আমার টার্গেট থাকবে মিনিমাম কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্টটা পর্যন্ত পড়ানোর। সো আজকে একটু সহজ টপিক পড়াবো, কারণ আজকে আমি একটু খুব ঝামেলার ভিতর দিয়ে এসেছিলাম, কোনো কঠিন টপিক আমি তোমাকে পড়াইতে পারবো না, তোমাকে একটু সহজ সোজা একটা টপিক আমি একটু পড়াবো। সো আজকে হচ্ছে নন কনভেনশনাল এনার্জি সোর্স বা এনার্জি হারভেস্ট করতে পারে এমন পাওয়ার প্ল্যান্ট, খুবই পোটেনশিয়াল বাংলাদেশের জন্য এটা, সেটা হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট। এই সোলার পাওয়ার প্ল্যান্টের 3টা জিনিস নিয়ে কথা বলবো। একটা সোলার পাওয়ার প্ল্যান্টের সিস্টেম, সোলার পাওয়ার প্ল্যান্টের চার্জ কন্ট্রোল সিস্টেম, এবং ইটসেলফ সোলার পাওয়ার প্ল্যান্টে কী কী থাকে সম্পর্কে। সো ফটোভোল্টিক এনার্জি কীভাবে হারভেস্ট করা যায় সোলার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে, সেই প্রসেসটা হচ্ছে আজকে আমরা দেখার চেষ্টা করব।
এখানে শুরুতেই ওরা একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছে যে ফটোভোল্টিক এনার্জি কতটুকু পোটেনশিয়াল আছে, ফটোভোল্টিক এনার্জি দিয়ে কি আমরা চলতে পারবো। আমরা এখন দেখতে পারি আমার ইন্ডাস্ট্রিগুলো, মানে বাংলাদেশ সরকারের মোটো হচ্ছে 2030 সালের পর্যন্ত, 2030 সালের মধ্যে এটা 10% যেন তার রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে সে হারভেস্ট করতে পারে, মিনিমাম 10%। সো আমরা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যদি চিন্তা করি আমি 10%-এর আশেপাশেই আছি, কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করলে এটা অ্যারাউন্ড কত পার্সেন্ট, 2% মতো মনে হয় এখন আছে, অ্যারাউন্ড 2% পর্যন্ত এখন আমি রিনিউয়েবল এনার্জি সেক্টর থেকে পাই। সো এখনও আমি আমার অ্যাচিভেবল পয়েন্ট থেকে অনেক দূরে আছি। সো আমার টার্গেট সেই রিনিউয়েবল এনার্জিকে বাড়ানোর। এখানে এই জায়গায় দেখানো হচ্ছে সান, এইটা হচ্ছে আমাদের আর্থ, টোটাল আর্থকে দেখানো হয়েছে। আমাদের বাংলাদেশের পজিশনটা হচ্ছে এই জায়গাতে বাংলাদেশের পজিশনটা। সো এখানে দেখো 89,300 টেরাওয়াট রেকর্ড হচ্ছে না, কি বলো, ভালো করে দেখো। চেক করে দেখো, এটা আমার জন্য একটা বার্ডেন। হ্যাঁ আচ্ছা, তো সান থেকে প্রতি ঘন্টায় দেখো, প্রতি 1.7 আওয়ারে বলছে, প্রতি 1.7 আওয়ারে কী পরিমাণ আসে, 89,300 টেরাওয়াট গিগানা টেরা, এই পরিমাণ এনার্জি আসতেছে মনে করো 1 ঘন্টায়, সাপোজ মনে করো 1 ঘন্টার আশেপাশে সময়। আমার টোটাল এনার্জি কনজামশান ওয়ার্ল্ডের টোটাল এনার্জি কনজামশান কত, 6,480 টেরাওয়াট। বুঝছো তো, আমার 89,000 আশেপাশে আসতেছে, আমার ওয়ার্ল্ডের কতটুকু কনজামশান আছে, 6,480। তার মানে কি পরিমাণ এক্সেস আছে বুঝছো তুমি। আমি যদি একটা ভালো সিস্টেম, ইফিশিয়েন্ট সিস্টেম জেনারেট করতে পারতাম, তাহলে কিন্তু এই সানের এনার্জিটাকে আমি ইউটিলাইজ করতে পারতাম। সানের ভিতরে কী রিয়াকশান হচ্ছে, নিউক্লিয়ার রিয়াকশান, ফিউশন হচ্ছে, হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হচ্ছে, হাইড্রোজেন থেকে হিলিয়ামে কনভার্ট হয়ে এই পরিমাণ এনার্জি দিচ্ছে। সে শুধু পৃথিবীকেই দিচ্ছে, পৃথিবীর বাইরে তো আরও কিছু আছে তাদেরকেও তো দিচ্ছে, কিন্তু পৃথিবীকেই সে এটা দিচ্ছে। তাহলে সে কী পরিমাণ এনার্জি জেনারেট করতেছে, সেই এনার্জি থেকে জাস্ট আমার 6,480 টেরাওয়াট যদি নিতে পারতাম, তাহলে আমার ডিমান্ড ফুলফিল। আমার এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কিচ্ছুই লাগবে, কিচ্ছু আমি যদি করতে পারতাম। আমার ওয়ার্ল্ডে লাগে এই পরিমাণ আমি কি দিয়ে জেনারেট করতেছি এখন, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, থার্মাল পাওয়ার প্ল্যান্ট, কোল বেস পাওয়ার প্ল্যান্ট, মানে থার্মাল কোল গ্যাস জায়গা পাওয়ার প্ল্যান্ট, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, উইন্ড পাওয়ার প্ল্যান্ট, এই সমস্ত দিয়ে আমি চালাচ্ছিলাম, এই পরিমাণ জেনারেট করতেছি। কিন্তু সান থেকে যে পরিমাণ এনার্জি আসছে, এইটাই যদি কোনোভাবে আমি হারভেস্ট করতে পারতাম, তাহলে আমার কিন্তু এত ঝামেলা আসতো না। এবং কার্বন ফুটপ্রিন্টের যে কথা ছিল, কিছুই হতো না, কার্বন ইমিশনই হতো না, হয়তো হালকা হতো, কারণ যখন হ্যাঁ এক্স্যাক্টলি, মানে আমার যে সিস্টেমটা তৈরি করবো সেই সিস্টেমটা বানাইতে কী পরিমাণ কার্বন ইমিশন হতো ওইটাই, তাছাড়া আর কোনো ইমিশনই হতো না। যেমন একটা সাইকেল, যদি কার্বন ফুটপ্রিন্টের কথা চিন্তা করি, কার্বন ফুটপ্রিন্ট কি জিরো না, জিরো না, কিন্তু সাইকেলটা বানাইতে আমার ম্যাটেরিয়াল হারভেস্ট করতে হয়েছে না, লোহাকে মাইন করতে হয়েছে না, সে লোহাকে গলাইতে হয়েছে না, কীভাবে করছে, তখন তো কিছু না কিছু কার্বন ইমিশন, ওইটার কথাই বলছি, ওইটার কথাই বলার চেষ্টা করতেছে, ঠিক আছে। সো এই জন্য বলতেছি যে সানের এনার্জি বা ফটোভোল্টিক এনার্জি বা সোলার এনার্জি, এটা খুবই একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট। এই তথ্য থেকেই বোঝা যায় এটা একটা পোটেনশিয়াল ক্যান্ডিডেট, যেটা দিয়ে আমি ওয়ার্ল্ডের যে পরিমাণ এনার্জি মানে ডিমান্ড, সেই ডিমান্ডটা আমি স্যাটিসফাই করাইতে পারি চাইলে, আমার সিস্টেমটা ওই রকম যদি ইফিশিয়েন্ট হতো। সো ফটোভোল্টিক এনার্জি যেহেতু পোটেনশিয়াল ক্যান্ডিডেটে বলছে, তাহলে এইটা নিয়ে আমরা কাজ করতে পারি কি না। সো ফটোভোল্টিক এনার্জি হচ্ছে লাইটের যে ফোটনের, এটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার। সো লাইটের যে ফোটনের যে এনার্জি থাকবে, সেই এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করাকে বলা হচ্ছে ফটোভোল্টিক এনার্জি। সো ফোটনের এনার্জিকে, লাইটের যে ফোটন, কারণ লাইটে তো ফোটন আছে, মানে মিলিয়নস অফ ফোটন ঝাঁকে ঝাঁকে আসতেছে, তুমি ইন্টারমিডিয়েটে পড়ছো ফোটন নিয়ে কথাবার্তা। সো সেই ফোটনের এনার্জিকে আমি লাইটের এনার্জিতে কনভার্ট করতে পারলেই সেটা হচ্ছে আমার ফটোভোল্টিক এনার্জি, সেটাকে বলবো। কেন ফটোভোল্টিক এনার্জি আমার প্রয়োজন, এটা হচ্ছে কার্বন ইমিশন খুবই কম, যেহেতু কার্বন ইমিশন নিয়ে আমাদের খুবই মাথা ব্যথা, গ্লোবাল ওয়ার্মিং
আজ থেকে 10-15 বছর আগ থেকেই শুনে আসতেছি গ্লোবাল ওয়ার্মিং খুবই ঝামেলা তৈরি করবে আমাদের। যদি সি লেভেল ধরো কয়েক সেন্টিমিটারই আপ হয়ে যায়, মালদ্বীপ তো ধরো এখন তাদের নেতাদের নিয়ে কি করে, সি 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 মানে সমুদ্রের গভীরে গিয়ে সম্মেলন করে, নাম শুনছো না? এরা শুনছো না যে মালদ্বীপের কিছু কিছু নেতারা গিয়ে নিচে গিয়ে তারা সম্মেলন করছে? কেন করছে? কারণ তারা থ্রেটের ভিতরে আছে, এই যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। সো এটা ইউজ করলে আমার গ্লোবাল ওয়ার্মিংয়ের কোনো ঝামেলা থাকবে না, কার্বন ফুটপ্রিন্টের কোনো ঝামেলা থাকবে না, আর ফ্রি অফ কস্ট, কোনো টাকা লাগবে না। এখন শুরুর দিকে আমি বলছিলাম একটা কথা যে ওয়ার্ল্ডের পার ক্যাপিটা এনার্জি কনজামশান ডিটারমাইন করে যে ওই কান্ট্রিটা কতটা রিচ, ঠিক আছে? বাংলাদেশের ক্ষেত্রে এটা কত ছিল পার ক্যাপিটা? হ্যাঁ, আমি স্কোয়ার মিটারের কথা বলছি না, আমি একজন মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ, আমার জন্য সরকার কতটুকু এনার্জি জেনারেট করে? বাংলাদেশে মনে করো যে $33 বিলিয়ন ওয়ার্ল্ড ব্যাংকে রিজার্ভ আছে, তাহলে আমার জন্য কয় টাকা রিজার্ভ আছে যদি জনসংখ্যা দিয়ে ভাগ করি, তাই না? তো আসে পার ক্যাপিটা অ্যারাউন্ড 600-এর আশেপাশে, 640-এর আশেপাশে ছিল এরকম কিলো ওয়াট আওয়ার ছিল পার ক্যাপিটা, এরকম ছিল। সো আমি যদি এটা করতে পারি 1 মেগাওয়াট, তার মানে আমার দেশে অনেক বেশি এনার্জি ইউজ হয়। আমার দেশে যদি বেশি এনার্জি ইউজ হয় তাহলে দেশে কর্মকাণ্ড বেশি হচ্ছে, কর্মকাণ্ড বেশি হলে দেশ তত উন্নত হবে, এই হিসেবেই বলা হয়। পার ক্যাপিটা এনার্জি কনজামশন দেখেও বোঝা যায় ওই দেশটা উন্নত কি অনুন্নত। যেহেতু ফ্রি অফ কস্ট, সেহেতু যুক্তরাষ্ট্র কিংবা ইন্ডিয়া বা অন্য অন্য কান্ট্রি আমার উপর এনার্জি নিয়ে আর ছুরি ঘুরাইতে পারবে না। ইন্ডিয়া এখন প্রচুর পরিমাণে এনার্জি জেনারেট করে, ওরা চাইলেই বহরমপুরের যদি লাইনটা বন্ধ করে দেয়, বাংলাদেশে বেশ শাটডাউন পরিস্থিতি তৈরি হতে পারে, কিছু কিছু জায়গায় মানে লোডশেডিং তৈরি হবে। ওরা বেশি টাকা নিচ্ছে আমার কাছ থেকে তুলনামূলক, অবভিয়াসলি বেশি নিচ্ছে, কারণ যেহেতু এক্সপোর্ট করতেছে। এই যে দাদাগিরিটা, এই দাদাগিরিটা আর কিন্তু ওয়ার্ল্ডের কারোর কাছে থাকবে না। যারা যেই স্থানের লোক তারা সেই স্থানে এনার্জি ইউজ করবে, কারণ আমার বাড়ি যেখানে, বাড়ির ছাদেই তো আমার সূর্যে আলো লাগছে, কেউ তো ঠেকাই দিতে পারতেছে না। নাকি তখন চায়নাও আবার এমন স্যাটেলাইট তৈরি করবে যে আমার বাড়ির ছাদের উপরে যাতে সূর্যের আলো না পড়ে? না পারে ওরে বাবা, ওরা পারতেও পারে যে সানটাকেই কন্ট্রোল করবো, বাদ দেই, আমি ওই ল্যাটিটিউডে গিয়ে, ল্যাটিটিউড লংগিটিউডে গিয়ে এমন স্যাটেলাইট বসাবো যে বাংলাদেশের ওই রিজনটা অন্ধকার হয়ে থাকবে, হতেই পারে। তখন হয়তো অন্যরকম কিছু। এখন কিন্তু যুদ্ধটা হয় কিভাবে জানো তো? যুদ্ধ কিন্তু এখন গ্রাউন্ডে হয় না, আর সব ডেটা কমিউনিকেশন, স্যাটেলাইট দিয়ে যুদ্ধ করতেছে সব। এখন ওই সামনাসামনি গিয়ে বন্দুক দিয়ে যুদ্ধ হচ্ছে, কিন্তু ডেটা নিচ্ছে কোথা থেকে? স্যাটেলাইট থেকে। আচ্ছা, সো এই কথাগুলো এখন একটু বলা আছে, একটু দেখো। সো এই ফটোভোল্টিক এনার্জিকে যে কনভার্ট করতে পারে, মেইন সোর্স, আমি শুরুতে হচ্ছে ফটোভোল্টিক এনার্জিকে যে কনভার্ট করতে পারে সেটা করবো। আমি থার্মালটা একটু পরে পড়াবো। সোলার থার্মাল যেটা আছে, একটা হচ্ছে সোলার ফটোভোল্টিক এনার্জি, একটা হচ্ছে সোলার থার্মাল এনার্জি। সোলার থার্মাল এনার্জি হচ্ছে র এনার্জি। যেমন মনে করো আমার বাচ্চা, উদাহরণ দিয়ে, সকালবেলা মা কী করে, ওই গামলার ভিতরে পানি রাখে, পানি রেখে ওই পানিটা দিয়ে আমার বাচ্চাটাকে গোসল করায়। এটা কি সোলারের থার্মাল এনার্জিকে আমি ব্যবহার করতেছি না? এটা কিন্তু খুবই কার্যকরী। তুমি যদি হিটার দিয়ে পানিকে হিট করে ব্যবহার করো, সেটার তুলনায় যদি সোলার থার্মাল এনার্জি ইউজ করো, সেটা বডির জন্য তোমার ভালো হবে তুলনামূলকভাবে, অনেক সাইড ইফেক্ট থেকে রক্ষা পাওয়ার। এটা কিন্তু ডিরেক্টলি সোলার থার্মাল এনার্জির অ্যাপ্লিকেশান। আবার এমন করা যেতে পারে, মনে করো রাইস কুকার বানাচ্ছো, সোলার থার্মালের একটা রাইস কুকার বানাইছো। সো তুমি একটা ডিশ ব্যবহার করছো, রিফ্লেক্টেড এরিয়া, তুমি একটা রিফ্লেক্টেড এরিয়া, তুমি আতসী কাজ দেখেছো? আতসী কাজ দেখেছো যেটার ফোকাল এরিয়া এক জায়গায় করতে পারে? এই এসএসসি স্কুলেতে করার কথা। হ্যাঁ, সো আমি যদি ওটাকে এখানে ধরি, ওর ফোকাল লেন্থটা এক জায়গাতে, যেহেতু ফোকাল লেন্থটা এক জায়গাতে, সমস্ত রেটা যখন ঢুকবে তখন ফোকাল লেন্থ এক জায়গা হতে সবগুলো রে এক জায়গায় সে স্ট্রাইক করবে, ওখানে বেশি হিট জেনারেট হবে, সো ওখানে আগুন ধরাইতে হেল্প করবে, তাই না? এরকম করছি না আমি কাজ দিয়ে ইয়ে করার। সো এটা এই কনসেপ্টটাকে কাজে লাগানো হয়। হ্যাঁ, সো আমি মনে করি বড় একটা ডিশ তৈরি করেছি, সেই ডিশে কিছু মিরর লাগিয়েছি। হ্যাঁ, সো ডিশে একটা মানে অনেকগুলো মিররের কম্বিনেশন, এবং মিররগুলো নির্দিষ্ট অ্যাঙ্গেলে লাগিয়েছি, এবং এই
এই মিররের মাথার উপরে একটা জায়গায় রেখেছি সেন্টার পয়েন্ট, যেখানে সব ফোকালগুলো এসে ওখানে জড়ো হচ্ছে। ওখানে এত বেশি হিট জেনারেট হবে যে ওখানে মানে পানি গরম করা থেকে শুরু করে ভাত রান্না করে থেকে শুরু তরকারি সবই রান্না করা সম্ভব। সোলার ডিস্টিলেশন বলে একটা কনসেপ্টও আছে একইভাবে, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে স্যালাইনিটির পরিমাণ বেড়ে গেছে, মানে অবভিয়াসলি লবণাক্ততা অনেক বেশি ওই এরিয়াতে, ফিল্টার করে খেতে হয়। সো তার জন্য আমি এনার্জি ইনস্টিটিউটে থাকা অবস্থায় একটা কাজ করছিলাম, এটাও পরবর্তীতে ওখানে বসানো হয়েছে যে সোলার ডিস্টিলেশন করা যায় কিনা, মানে সূর্যের তাপে যখন পানি এভাপোরেট হবে সেই পানিটা তো পিওর পানিই হবে, কারণ সল্টের এভাপোরেশনের টেম্পারেচার কিন্তু অনেক বেশি কম্পেয়ার টু ওয়াটার। সো আমি যদি এই কনসেপ্টটাকে কাজে লাগাই এবং এমন একটা রিফ্লেক্টর তৈরি করি যেটার ভিতরে পানিটা রাখলে খুব সহজেই এভাপোরেট হয়, সো ওই রকম একটা সিস্টেম যদি আমি জায়গায় জায়গায় বসিয়ে রাখি, সারাদিনে সে আমার 20 লিটারই দেখ, কিন্তু ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না, তো জিনিসটা কিনতেই যা। সো সারাদিনে আমি তো 20 লিটার খাই না, আমার পরিবারে চলে যাবে 20 লিটার পানিতে, এবং স্যালাইনের পরিমাণ জিরো থাকবেই না, প্রায় 99%, কারণ স্যালাইনটি আসবে না ওখানে, বোঝা গেল। সো সেটা সোলার থার্মালের অ্যাপ্লিকেশান। সো আজকে আমি দেখাতে যাচ্ছি সোলার ফটোভোল্টিক কীভাবে এটাকে ঘুরাইয়ে ইউজ করা যায়, ফোটনের এনার্জিকে কনভার্ট করা যায় ইলেকট্রিক্যাল এনার্জিতে ডিরেক্টলি, ওখানে থার্মালে ডিরেক্টলি ইউজ করা হয় না, ঠিক আছে। সো এটার জন্য মেইন কম্পোনেন্ট যেটা আছে, আমি কম্পোনেন্ট সম্পর্কে বলবো, এই কম্পোনেন্ট ডিরেক্টলি ইউজ করে কীভাবে করে সেটা বলবো। এটা তোমার ইলেকট্রনিক্স ওয়ানে এবং VLSI পড়ার কথা পড়ছো মেহেদি? সোলার সেল পড়ো নাই এখন? কেন? রিনিউয়েবল এনার্জির কোর্স পড়ো নাই? তাহলে কপাল মন্দ, হয়তো আমার সঙ্গে আবার দেখা হয়ে যাবে। রিনিউয়েবল এনার্জির কোর্সটা এটা আছে, ঠিক আছে। হ্যাঁ, সো আমার একটা সেল থাকবে, সেটাকে বলা হবে হচ্ছে ফটোভোল্টিক সেল। এই ফটোভোল্টিক সেল আমি নর্মালি চোখে তো দেখতেই পারি, ঠিক আছে। এই ফটোভোল্টিক সেল দিয়ে আমি মডিউল তৈরি করি, সো একটা সেল নর্মালি হচ্ছে 2-3 ওয়াট এরকম করে জেনারেট করবে, অ্যারাউন্ড 2-3 ওয়াট জেনারেট করতে পারে, ঠিক আছে, একটা সেল। সো এইটাকে কাজে লাগানোর জন্য, আরও বেশি এনার্জি জেনারেট করার জন্য অনেকগুলো সেলকে সিরিজ প্যারালালের কম্বিনেশন করা হয়। আমি এত ডিটেলস পড়াবো না, যেহেতু পাওয়ার প্ল্যান্ট পড়াচ্ছি, সো এত কিছু জানার দরকার নেই আমার, ঠিক আছে। সো সোলার সেল থেকে আমি সোলার মডিউল তৈরি করতে পারি সিরিজ প্যারালালের কম্বিনেশন করে। যদি আমি সিরিজ করি তাহলে আমি আমার ডিজায়ার ভোল্টেজ পাই, যদি আমি প্যারালাল করি তাহলে আমি আমার ডিজায়ার কারেন্টটা পাই। এই সেই ডিভাইস, যে ডিভাইসটা ফোটনের এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে ডিরেক্টলি কনভার্ট করতে পারে, এটাকে বলা হচ্ছে ফটোভোল্টিক সেল। একটা মডিউল দিয়ে বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি করা সম্ভব না, কারণ একটা মডিউল হয়তো 250-300 ওয়াট, এর বেশি জেনারেট করতে পারবে না। আচ্ছা, আরেকটা তথ্য দিয়ে রাখি তোমাকে, তুমি যে কথাটা বলছিলে একটু, এই যে ফটোভোল্টিক প্যানেলটা বা মডিউলটা, এটা যদি মনে করো 1 মিটার স্কোয়ার হয় এরিয়া, সাপোজ এটার এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার, তাহলে এই প্যানেলের উপর 1000 ওয়াট করে পাওয়ার আসে। এই প্যানেলের উপরে 1 কিলোওয়াট করে পাওয়ার আসে সূর্য থেকে, ওই যে সূর্যের কথাটা বলছিলাম, আওয়ারলি, বুঝতে পারছো। সো 1 মিটার স্কোয়ার জায়গা, সেখানে যদি একটা প্যানেল তুমি ইনস্টল করতে পারতে যেটা হচ্ছে 100% এফিশিয়েন্ট, তাহলে কিন্তু 1 কিলোওয়াট করে তুমি পেতে। তাহলে কিন্তু কম না। তোমার বাসাবাড়ির সাথে কত মিটার স্কোয়ার জায়গা পড়ে আছে, তোমার ডিমান্ড একদম স্যাটিসফাই হয়ে যেত। কিন্তু এই ডিভাইসগুলো এতটা এফিশিয়েন্ট না, এটা 20-25-এর বেশি না, এর জন্য জায়গাটা 5 থেকে 10 গুণ বেশি লাগবে। 1 কিলোওয়াট 1 মিটার স্কোয়ারে পাই, অনলি 1 মিটার স্কোয়ার। সো এই মডিউল থেকে আমি বড় পাওয়ার প্ল্যান্ট তৈরি করার জন্য অ্যারে তৈরি করব। এগেইন এখন ওই পাওয়ার প্ল্যান্টের ভোল্টেজ আমি কত রাখবো, কারেন্ট কত রাখবো, এটা আমার ডিজাইনের উপর নির্ভর করবে, ঠিক আছে। যে আমি এই পাওয়ার প্ল্যান্ট থেকে আউটপুট ভোল্টেজ এত চাই এবং এত কারেন্ট চাই,
কারেন্টের হিসাব যখন করব তখন কন্ডাক্টরের হিসাব করব, যখন ভোল্টেজের হিসাব করব তখন ইনসুলেশনের হিসাব করব। এই সমস্ত হিসাব করে সে একটা পুরো সিস্টেমটাকে দাঁড় করায়, অ্যারে তৈরি করে। এই অ্যারেগুলোকে সাজায় সাজায় সে একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করে। বাংলাদেশে এখন এই পাওয়ার প্ল্যান্ট কোথায় আছে আমি এই তথ্যটা আজকে দিব না, কালকে দিব, কারণ ওটা আমি এখনও তৈরি করতে পারিনি। বাংলাদেশে এখন কোথায় কোথায় আছে এই সোলার পাওয়ার প্ল্যান্ট? তিস্তার চরে, ময়মনসিংহ আছে, নরসিংদীতে আছে সোলার পাওয়ার প্ল্যান্ট, কিন্তু এখন তারা পাওয়ার দিচ্ছে এবং তুমি জেনে অবাক হবে, তোমার ভাবতেই ভালো লাগবে যে তুমি নিজের বাসা বাড়ির ছাদে যেটা বসাচ্ছ এটাও বিক্রি করতে পারবে। হ্যাঁ, নতুন নতুন বেশ কয়েকটা চালু হয়েছে, ঠিক আছে। তোমার বাসা বাড়ির ছাদের পাওয়ার তুমি বিক্রি করতে পারবে, একটু পরে জানবে তুমি। হ্যাঁ, এই তো নেট মিটারিংয়ের সিস্টেম এখানে আসবে। এই সেই সোলার পাওয়ার প্ল্যান্ট, যে সোলার পাওয়ার প্ল্যান্ট আমার বাসা বাড়ির ছাদেও থাকতে পারে। আচ্ছা, তো এই কথাগুলো বলা হয়ে গেছে, তুমি একটু দেখে নিও। এখন জাস্ট এর একটু ধারণাটা আমি একটু দিয়ে যাই, এই এনার্জি জেনারেট করে কিভাবে। এনার্জি জেনারেট করার জন্য তাকে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল নিতে হবে। কী নিতে হবে? একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল। সেই সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের দুইটা পার্ট থাকতে হবে, ঠিক আছে। এটা সিলিকন হতে পারবে, জার্মেনিয়ামের হতে পারবে, এটা ইন্ডিয়ামের হতে পারবে, এটা গ্যালিয়ামের হতে পারবে, মানে সিলিকন ম্যাটেরিয়াল হতে হবে তোমাকে। এই সিলিকন ম্যাটেরিয়ালের একটা এন টাইপ থাকবে, একটা পি টাইপ থাকবে। আমি ডিটেলস মেকানিজমে যাব না। একটা ডায়োড আর একটা সোলার পাওয়ার প্ল্যান্ট, সোলারের সেলের ওয়ার্কিং প্রিন্সিপাল কিন্তু আলাদা, সম্পূর্ণ বিপরীত, ঠিক আছে। সো এই রকম জিনিস যদি আমি তৈরি করি তাহলে একটা ব্যান্ড গ্যাপ তৈরি, মানে একটা ব্যান্ড পাই, ঠিক আছে। কন্ডাকশন ব্যান্ড, ব্যালেন্স ব্যান্ড। এর ক্ষেত্রে এই লেয়ারটাকে একটু থিক রাখা হয়, পাতলা মোটা রাখা হয় পি লেয়ারটা, ঠিক আছে। আমি যখন এইটা তৈরি করি তখন অবভিয়াসলি এখানে একটা কি তৈরি হয়, হ্যাঁ, একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, একটা শূন্য জায়গা তৈরি হয়। ওই শূন্য জায়গাটাই হচ্ছে আমার দরকার। সো আমি কি করি, এন টাইপ পি টাইপকে জয়েন করলে সেখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়। সেই ডিপ্লেশন লেয়ারের কাজ কি একটু পরে আসতেছি। সো এই ডিপ্লেশন লেয়ার যখন তৈরি হয় সেটা মনে করো এরকম একটা কন্ডাকশন ব্যালেন্স ব্যান্ডের ভিতরেই আছে সেটা। এইটা সেই অ্যাটমিক স্ট্রাকচার যেটা এন টাইপ পি টাইপ। এখান দিয়ে দেখো এনার্জি, এটা ছিল হচ্ছে একটা অ্যানিমেশন। আমার তো এখানে অ্যানিমেশন চলে না, এটাকে আমি পিডিএফ করেছি, যার জন্য এটা দেখানো এভাবে সম্ভব হবে। সো মনে করো লাইটের ফোটন আসতেছে, ফোটন এসে এই অ্যাটমিক স্ট্রাকচারে অ্যাবজর্ব হবে। যখনই অ্যাবজর্ব হবে তখন এইখানে একটা নীল দাগ দেখতে পাচ্ছ, ভ্যালেন্স ব্যান্ড থেকে যে ইলেকট্রনটা থাকবে সে এক্সাইট হয়ে সে কন্ডাকশন ব্যান্ডে আসবে। কন্ডাকশন ব্যান্ডে যখন আসবে তখন প্রচুর ফ্রি ইলেকট্রন আমি পাবো। যত বেশি লাইট আসবে এখানে অ্যাবজর্ব হবে, ব্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন আসবে। সেই ইলেকট্রনগুলো যেহেতু এখানে পজিটিভ চার্জের পরিমাণ বাড়বে, এখানে নেগেটিভ চার্জের পরিমাণ বাড়বে, একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে। সেই পোটেনশিয়াল ডিফারেন্সের কারণেই এখানে ইলেকট্রিসিটি জেনারেট হবে, ঠিক আছে। তো বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল। এখানে অনেক বেশি সেমিকন্ডাক্টর ফিজিক্সের কথা বলা আছে, এর ভিতরে আমি যাব না, তোমরা পড়েছো এর জন্য আমি বলবো না। সো একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হয়, এটা হচ্ছে বেসিক কথা। এই ডিপ্লেশন লেয়ারের কারণেই হচ্ছে এটা কাজ করে। এখন এই ডিপ্লেশন লেয়ারে কীভাবে কাজ করে সেই কথাটা বলি আমি। যখন এনার্জিটা আসবে সে ডিরেক্টলি এন লেয়ারকে ভেদ করে চলে আসবে, এন লেয়ারকে ভেদ করে এই ডিপ্লেশন লেয়ারে এসে অ্যাবজর্ব হয়। আমি চাই সব লাইট যেন এই ডিপ্লেশন লেয়ারে অ্যাবজর্ব হয়। অ্যাবজর্ব হলেই এখানে হোল ইলেকট্রন পেয়ার জেনারেট হবে, সো এখানে মনে করো একটা হোল আছে, এখানে মনে করো একটা ইলেকট্রন আছে, তাহলে এই দুটো একসঙ্গে জয়েন্ট আকারে ছিল। যখনই এনার্জি সে অ্যাবজর্ব করছে হোল ইলেকট্রন পেয়ারটা আলাদা হয়ে গেছে। যখনই আলাদা হয়ে যাবে, এরকম করে মিলিয়নস অফ হোল ইলেকট্রন পেয়ার আলাদা হয়ে যাবে, তখন এখানে মনে করো নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ হয়ে যাবে। সো একটা ভোল্টেজের ডিফারেন্স তৈরি হবে। এটা এভাবেই কাজ করবে। সোলার সেলের ডিরেক্ট ওয়ার্কিং প্রিন্সিপালের বানানোর প্রসেস সব আমি অন্য কোর্সে পড়াবে। আচ্ছা,
এনে সে অ্যাবজর্ব হবে না, সে আমার বেসিক কাজ হবে যে সে যেন ডিপ্লেশন লেয়ারে এসে লাইটটা অ্যাবজর্ব হয়। লাইট যখন আসে, লাইট কি পেনিট্রেট করার ক্ষমতা রাখে না? মনে করো আমি 3-4টা গ্লাসের দেওয়াল দিয়ে দিয়েছি, সো এই দেওয়ালগুলো ভেদ করতে পারবে লাইট অবশ্যই। সো একটা দেওয়ালে গিয়ে সে হয়তো লাইট আর পাস হতে পারবে না, ওই কি দেওয়ালে গিয়ে সবটাই অ্যাবজর্ব হয়ে যায়। এখানে অ্যাবজর্ব হয় না তা না, একটু হলেও সে অ্যাবজর্ব হয়, কিন্তু অ্যাবজর্ব হলেও বাকিটা এখানে এসে অ্যাবজর্ব হয়। সোলার সেলের বেসিক ওয়ার্ক। হ্যাঁ, ওকে যখন সে মেটালে সে সানলাইটে হিট করতেছে, ওখান থেকে ইলেকট্রনটাকে রিলিজ করতেছে, বন্ডিং রিলিজ করে এই একটা ইলেকট্রনগুলোকে একটা ফ্লো তৈরি করে। হ্যাঁ, লাইটের যে ওয়েভটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ওয়েভের কিন্তু বিভিন্ন ওয়েভের বিভিন্ন এনার্জি থাকে, ফ্রিকোয়েন্সির উপরও নির্ভর করছে। সো সব লাইটই যে আমার হোল ইলেকট্রন পেয়ার জেনারেট করবে, নট নেসেসারি। সব লাইটই হোল ইলেকট্রন পেয়ার জেনারেট করতে পারবে না। কিছু কিছু লাইট থাকবে যে লাইটগুলো ওই পরিমাণ এনার্জি দিতে পারবে না, যে এনার্জি দিয়ে বন্ডটা ভেঙে ফেলানো সম্ভব। আবার কিছু এনার্জি থাকবে যে এনার্জিতে বেশি হয়ে গেছে, সে এনার্জিটা হিট আকারে এর ভিতরে থাকবে, মানে এটাকে গরম করে ফেলবে। এখন শব্দ হলে একটু চিন্তা হয়। হ্যাঁ 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 হ্যাঁ। এখন এই সোলার মডিউল বা সোলার প্যানেল বা তৈরি করার জন্য কিছু কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো তোমাকে দিতে হবে। প্রথমে দেয় হচ্ছে নিচের দিকে সোলার মডিউলের একদম জাংশন বক্স, দেখেছো না? জাংশন লোয়ার কন্ট্যাক্ট জাংশন বক্স দেখেছো? কোনোদিনও দেখো না এই সোলার? এই কি দেখেছো তোমরা? সোলার প্যানেল দেখো না কোনোদিন? তা ক্লাসরুমের ভিতরে কত কত সময় ওটা খোলা যায়, ওটা খোলা যায়, দেখো তো খোলা যায়, নিয়ে আসো তো, খুলে নিয়ে আসো তো, খোলা না গেলেও খুলে নিয়ে আসো ওর দেখি। ও একদম ফিক্সড, ওর পিছনে সেই পার্টটা, হ্যাঁ ওর পিছনে সেই পার্টটা জাংশন বক্স আছে। হ্যাঁ, ওই বক্সের ভিতরে একটা ডায়োডও থাকে, ওই বক্সে একটা ডায়োডও আছে। খুলবে না, ওটা রাখো, দেখা যায় পিছন থেকে, দেখি দেখি নিয়ে আসুন। যেটা এটা উপরে ডাস্টারটা মোছো, ডাস্টগুলো মোছো। সো এই হচ্ছে একটা হচ্ছে আমার সোলার সেল, দেখতে পাচ্ছ? এটা কিন্তু একটা সোলার সেল। এই যে একটা এখান থেকে এই পর্যন্ত, এই যে মাঝে মাঝে ভাগ করে সেপারেট করা আছে, দেখো সাদা সাদা সাদা, এই যে সাদা, এই যেগুলো একটু সিলভার টাইপের, ও কিন্তু কন্ডাক্টর। এই যে খেয়াল করে, এই যে দেখতে পাচ্ছ সাদা, এখানে কিন্তু কোনো কিছু নেই। এই যে এইটা হচ্ছে কন্ডাক্টর। একটা সেল হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, এই সেলগুলো হচ্ছে পলিক্রিস্টালাইনের সেল। এটাও সেমিকন্ডাক্টর ফিজিক্সের পড়ালেখা। এটা পলিক্রিস্টালাইন, দেখতে রেক্টেঙ্গুলার শেপ না, আয়তক্ষেত্র। সো এটা পলিক্রিস্টালাইনের, মানে পলিক্রিস্টালাইন মানে বন্ডগুলো খুব বেশি অ্যারেঞ্জড না, বুঝতে পারছো? আর মনোক্রিস্টালাইন মানে হচ্ছে বন্ডগুলো খুব অ্যারেঞ্জড। ছোটো ছোটো যে দাগ দেখতে পাচ্ছ না, ছোটো ছোটো দাগ দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে রিবন। এটা হচ্ছে হোল ইলেকট্রন পেয়ার জেনারেট হলে ইলেকট্রনগুলোকে কালেক্ট করে। এই যে এখানে এগুলো কন্ডাক্টর, ছোটো 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 ক্ষুদ্র ক্ষুদ্র, ওইগুলো হচ্ছে আমার রিবন, যেগুলো হচ্ছে হোল ইলেকট্রন পেয়ারকে জেনারেট করলে ওখানে কালেক্ট হয়। আর এই যে বড় বড় যেগুলা, এগুলো করলে বাস, ছোটো ছোটো ইলেকট্রন কালেক্ট করে যারা, ওরা এসে বাসে সাপ্লাই দেয়, এই বাসে সাপ্লাই দেয়। সেই বাসে হচ্ছে আলটিমেটলি আউটপুট পাওয়া যায়, ঠিক আছে? এখন এই জিনিসটা বানাইছে কীভাবে, তার এই জিনিসটা একটু এখানে বর্ণনা করতে, এই জিনিসটা বানাইছে কীভাবে, ঠিক আছে? এর পিছনের দিকে দেখে আছে কি না, ওই দেখো একটা জাংশন বক্স আছে। হ্যাঁ, দেখা যাচ্ছে না কালোটাকে? এই হাত দিয়ে খোলো তো এই কালো বক্সটা, খোলা যাবে স্যার? ওইটা খুলে ফেলো, ওটা ওই ওই ও যেখানে চাপ দিলে খুলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুলছে। টান দাও, পিছনের দিকে টান দাও, পুরোপুরি খোলা যাবে? হ্যাঁ, পুরোপুরি খোলা যাবে। দেখো তারে পাচ্ছে কিনা। টান দাও।
দেখা যায় কিছু, দেখো তো, দেখা যায় পিছনে দুটো দুটো লিড আছে, একটা কি আছে, একটা ডায়োড আছে, একটা ডায়োড আছে দেখো, হ্যাঁ দেখা গেছে তো। আচ্ছা, ওই দুটো লিড হচ্ছে একটা আপার কন্ট্যাক্ট, একটা হচ্ছে লোয়ার কন্ট্যাক্ট, ঠিক আছে। ওই দুটো লিডের একটা হচ্ছে আপার কন্ট্যাক্ট, একটা হচ্ছে লোয়ার কন্ট্যাক্ট। হ্যাঁ ধরো নিয়ে যাও। আচ্ছা এটা এখানে থাকা, আরেকটু জিনিস দেখাবো, এটা খুলে ভালো তো, এটা লাগতো না, খুলে ভালো, একদমই খুলে ভালো। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, না হ্যাঁ দেখ রে, এটা এমন কোনো কিছু নেই। এখান থেকে এই জয়েন্টটা খোলা যাবে না, সেটা এখানেই রাখো। হ্যাঁ ওটা ওইদিকে রাখো। আচ্ছা, সো এরা এই জিনিসটাকে বানাচ্ছে, এটা বানানোর জন্য লোয়ার একটা কন্ট্যাক্ট দিবে, এর পিছনে একটা লোয়ার কন্ট্যাক্ট আছে, এই কন্ট্যাক্টটা বাইরে থেকে বের করছে। এই দুটোই হচ্ছে একটা আলপার একটা লোয়ার, উপরে দেখো আপার কন্ট্যাক্ট আছে, একটা লোয়ার কন্ট্যাক্ট আছে, ঠিক আছে। এই লোয়ার কন্ট্যাক্টের পরে, এটা এখানে বলা নেই, এটা হচ্ছে এই জায়গা বলা আছে, অনেক কিছু পড়ানো আছে, এই জিনিসগুলো আমি এখানে পড়াবো না। আমি চাচ্ছি অন্য একটা জিনিস, এই যে এটা, এই সোলার সেল থেকে যখন স্ট্রিং তৈরি করে তখন বিশেষ কিছু জিনিস দেয়া থাকে। নিচের দিকে দেখো একটা বলছে হচ্ছে টিপিটি, এই যে সাদা শীটটা না, এইটাকে বলে টিপিটি। টিপিটির ফুল মিনিং দেখো তো, টেডলার পলিস্টার টেডলার, বোধহয় এরকম, টেডলার পলিস্টার টেডলার। ও আবার টিপিটি দেখো, টেডলার পলিস্টার টেডলার, এটা হচ্ছে এক ধরনের ম্যাটেরিয়াল, টিপিটি। টিপিটি, হ্যাঁ টেডলার, টেডলার পলিস্টার টেডলার। সো আমার নিচের দিকে এই ব্যাকশিট থাকবে, এই ব্যাকশিটের কিন্তু এই যে সাদা দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই ব্যাকশিট। এটা হচ্ছে টেডলার পলিস্টার এবং টেডলারের কম্পোজিট দিয়ে তৈরি, শুধু পলিস্টারও না শুধু টেডলারও না, দুটার কম্পোজিট দিয়ে এটা তৈরি করা, যথেষ্ট শক্ত, যথেষ্ট শক্ত, ঠিক আছে। এর উপরে গিয়ে দেখো একটা বলছে ইভাশিট, ইভাশিট, এটা অনেকটা হচ্ছে প্লাস্টিকের কম্পোজিশন দিয়ে তৈরি, কিন্তু ট্রান্সপারেন্ট, আলোকে সে অ্যাবজর্ব করে না, খুব ভালোভাবে পাস করে দেয়। গ্লাসও না, গ্লাসও না, আবার ডিরেক্টলি যে আলো বন্ধ করে দিবে, ব্লক করে দিবে এমনও না। ইভাশিটের নামটা একটু সার্চ দাও তো, ইভাশিট বলে কী কী পাওয়া যায়। ইভাশিট থাকবে, এই ইভাশিটের মানে এর নিচে একটা ইভাশিট আছে, এই টেডলার পলিস্টারের নিচে একটা ইভাশিট আছে। সেই ইভাশিটের পরে গিয়ে এই যে সেলটা আছে না, এই সেলটার নিচের দিকে কিন্তু উপরে কিছু একটা আছে, বোঝা যাচ্ছে, এখনও বোঝা যাচ্ছে উপরে কিছু একটা আছে। ওই টেডলার পলিস্টার টেডলারের পরে একটা ইভাশিট, তারপরে সেলের স্ট্রিং দেওয়া হয়, মানে সেলগুলোকে দেওয়া হয়, এটা হচ্ছে সেল। তারপরে গিয়ে আবার একটা ইভাশিট দেওয়া হয়, ইভাশিট দেওয়ার পরে গিয়ে উপরে গ্লাস, অর্থাৎ উপরে একটা গ্লাস আছে, গ্লাসের নিচে একটা ইভাশিট আছে, ইভাশিটের নিচে সেলের স্ট্রিং আছে, তার নিচে ইভাশিট আছে, তারপরে আছে টিপিটি আছে, ঠিক আছে, ব্যাকশিট বা টিপিটি আছে। এই কয়টা জিনিসকে একসঙ্গে করা হয়, একসঙ্গে করে পরবর্তীতে
পরবর্তীতে এই জিনিসটাকে কম্প্রেস করা হয়, হিট দিয়ে কম্প্রেস করা হচ্ছে সবগুলোকে। এটা অ্যানিমেশন ছিল তো, যেটা ছবিতে ভালো বোঝা যাচ্ছে না। সো এটাকে কম্প্রেস করা হচ্ছে। এখন কম্প্রেস করলে তীর চিহ্ন দিছে না, এটা থেকে হাওয়া বের করে দিচ্ছে, এবং সাথে সাথে হিট দিয়ে এই উপরের ইভাসিটটাকে একদম ট্রান্সপারেন্ট করে ফেলতেছে। বোঝা যায় এর উপরে কি গ্লাস বাদে আর কিছু আছে বোঝা যায়? হ্যাঁ, একদম লেমিনেট করে ফেলতেছে, ঠিক আছে। গ্লাস বাদে আর কিছু বোঝা যায় না। সো এখান থেকে হাওয়া আমি বের করে দিয়েছি। হাওয়া যখন বের করছি তখন এক্সটার্নাল কিছু এস থাকে, কারণ যখন একটা মাটি দিয়ে একটা সাজ তৈরি করছো না, এক্সট্রা মাটিগুলো সাইড দিয়ে বেরোয় যেতে পারে না, ওই এক্সট্রা মাটিগুলো সেটে ফেলা হয়। সেটে ফেলে ফাইনালি গিয়ে পিছনে একটা জাংশন বক্স লাগাই দেওয়া হয়। পিছনে একটা জাংশন বক্স, এই জাংশন বক্স লাগানো হবে। এই জাংশন বক্সের ভিতরে অবশ্যই একটা ডায়োড দিতেই হবে। কারণ এটা কিন্তু দিনের বেলা এনার্জি জেনারেট করে, কিন্তু রাতের বেলা কিন্তু আবার যেহেতু এলইডি আলো দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এই এলইডির এনার্জি মানে লাইটের এনার্জি সেই লেভেলের নাই যে এনার্জিটা রিলিজ করলে আলো আকারে দেখা যায়। আলোর যে মিনিমাম যে ফ্রিকোয়েন্সিটা হওয়ার কথা ভিজিবল লাইটের, সেই লাইটরা ইমিট করতে পারে না। কিন্তু সেই মানে স্টিল সে পাওয়ার টেনে নিবে, কারণ ব্যাটারি থেকে ডিরেক্টলি যেহেতু এলইডি বাল্ব ওর জেনারেট না করে লোড হিসেবে কাজ করবে। এটা হচ্ছে ব্লকিং ডায়োড বলে। এই ডায়োডটার নাম হচ্ছে ব্লকিং ডায়োড, যাতে ব্যাটারি থেকে রিভার্স কারেন্টটা না আসে। এখন এই যে সোলার পিভি প্যানেল, এইটা দিয়ে যে পাওয়ার প্ল্যান্টটা দাঁড় করানো হয় সেটা দুই ধরনের পাওয়ার প্ল্যান্ট হতে পারে। একটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেম, যেটা গ্রিড কানেক্টেড না, আর একটা হচ্ছে গ্রিড কানেক্টেড পিভি সিস্টেম। যেমন আমার বাসা বাড়ি বা একটা লোকাল এরিয়ার জন্য যেটা তৈরি করা, আসলে স্ট্যান্ড অ্যালোন, মানে ওর কারোর সাথে কোনো কারণ নিজের জন্য নিজে তৈরি করছে, নিজেই খাচ্ছে। আচ্ছা, গ্রিডের সঙ্গে কানেক্টেড, হ্যাঁ, এটা অনেকটা অফগ্রিডের মতো, ঠিক আছে। সো গ্রিড কানেক্টেড, এটা মেইন গ্রিডে সাপ্লাই দিতে পারবে না বেসড অন মাই ডিজাইন, আমি যেভাবে ডিজাইন করছি। হ্যাঁ, স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেম ভিতর কয়টা ভাগ বলছে দেখো। সোলার হোম সিস্টেম ইজ এ স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেম। অফ গ্রিড সিস্টেম, এটা স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেম। মাইক্রোগ্রিড ভোলার জন্য যদি মনে করো একটা স্টাডি এর আজ করছিলাম, সো ভোলাকে যদি আমি পাওয়ার আপ করতে চাই, তাহলে যদি একটা পিভি সিস্টেম দাঁড় করাই, তাহলে কী পরিমাণ এনার্জি জেনারেট করা যেতে পারে, কী পরিমাণ লোকাল সাপ্লাই দিতে পারা যেতে পারে, এটা শুধু ভোলার জন্য আমি করতে পারি, এটা গ্রিডের সঙ্গে না। এই জন্য এটা সোলার মিনি গ্রিড, সেটা একটা নর্মাল লোকালিটির জন্য তৈরি করছে, একটা লোকাল কমিউনিটির জন্য সে তৈরি করছে। গ্রিড কানেক্টেড সিস্টেমকে আবার দুই ভাগে করছে। একটা হচ্ছে সেন্ট্রালাইজড গ্রিড কানেক্টেড, মানে ডিরেক্ট আমি পাওয়ার প্ল্যান্ট বানিয়েছি এবং ডিরেক্টলি বাংলাদেশে যে পিজিসিবির গ্রিড আছে সেই গ্রিডে ডিরেক্ট দিয়ে দিচ্ছি। আরেকটা কি আছে, রুফটপ বা ডিস্ট্রিবিউটেড গ্রিড কানেক্টেড সিস্টেম। এইখানটায় হচ্ছে ওই কনসেপ্টটা, কোন কনসেপ্ট? নেট মিটারিং। মনে করো রুফটপ সিস্টেম, আমার বাসা বাড়িতে রুফটপে যথেষ্ট জায়গা আছে, সেটা পড়েই থাকে, কোনো কাজে লাগে না। আবার গরমের দিনে এত গরম বাবা, সহ্যই করা যায় না। রুফটপটা আমি এখন এইটা দিয়ে মুড়াই দেব, যখন মুড়াই দেবো এনার্জি জেনারেট হবে, সেই এনার্জিটা কিন্তু আমি গ্রিডে সেল করতে পারবো। সেই কথাটা এখানে বলা হচ্ছে। রুফটপ থেকে আমি গ্রিড বা লোকাল ডিস্ট্রিবিউটারদের কাছে আমি সাপ্লাই দিতে পারি, বাট দেওয়ার আগে কিছু কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে, ঠিক আছে। সেই ক্রাইটেরিয়াগুলো কি কি হতে পারে? তুমি পাওয়ার সিস্টেম পড়ছো না? তাহলে বলো। আমি মনে করো বাসাবাড়ির ছাদে একটা প্লান্ট দাঁড় করিয়েছি, যেটা থেকে একটা ইনভার্টারে ইনপুটটা নিচ্ছি, ইনভার্টার আউটপুটটা দিচ্ছে গ্রিডে। এখন কি কি ধরনের প্রিকশন আছে যেগুলো আমার মেনটেন না করলে ঝামেলা হতে পারে? তোমার কি আরইবি বা ডেস্কো এরা কি এসে তোমার কাছ থেকে বিদ্যুৎ কিনবে সব প্রথমে? যদি তুমি ওদেরকে ডাকো যে ভাই আমি বিদ্যুৎ বিক্রি করতে চাই, আপনারা আসেন, আমি একটা সিস্টেম দাঁড় করিয়েছি, আমার সিস্টেমটা টেস্ট করেন ঠিক আছে কিনা, ওরা আসবে, কিছু কিছু জিনিস টেস্ট করবে। হ্যাঁ, সো ভোল্টেজের স্ট্যাবিলিটি দেখবে, ফ্রিকোয়েন্সির স্ট্যাবিলিটি দেখবে, ঠিক আছে। সো মেইনলি ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির স্ট্যাবিলিটি ওরা খুব বেশি চেক করবে।
এই দুটো জিনিসের যদি লোডের সাথে সাথে স্টেবিলিটি অনেক বেশি ঝামেলা করে মানে তাহলে ওরা নিবে না। সো আমার সিস্টেমটাকে সেইভাবে ইন্টেলিজেন্ট ওয়েতে ডিজাইন করা যেতে পারে। এই কথাগুলো কিন্তু হ্যাঁ ফ্রিকোয়েন্সি আছে, এটা রুফটপ স্ট্যান্ড অ্যালোন সিস্টেম। আমি এটা আমার বাসাবাড়ির লাইটিং এবং বাসাবাড়ির ফ্যানের কাজে ব্যবহার করি। হ্যাঁ, সো আমার বাসায় যতগুলো লাইট চলে সব হচ্ছে পিভির লাইট চলে। যতগুলো ফ্যান আছে মানে সবগুলো ফ্যানই না, আমার কিছু কিছু ফ্যান আছে যেগুলো পিভি দিয়ে চলে। আমি এটাকে আরও কয়েকটা ভাগ আছে, সেটা দেখাচ্ছি যখন পড়াবো তখন বুঝতে পারবেন। সো স্ট্যান্ড অ্যালোন পিভি সিস্টেমের ভিতরে দুই ধরনের সিস্টেম হতে পারবে। আবার এটা শুধুমাত্র সোলার থাকবে, ডিরেক্টলি আমি বিক্রি করে দেব। রাত্রের বেলার কোনো ব্যবস্থা নাই, রাত্রেবেলা বিক্রি করা যাবে না। সো এইটা এখানে থাকবে আমার সোলার পাওয়ার প্ল্যান্টের থাকবে, কোনো ব্যাটারি ব্যাকআপ থাকবে না, যা জেনারেট হবে তাই বিক্রি করে দিবে, কোনো সিস্টেম নেই এটাকে ওই রকম। এটা ডিসি লোডে চলতে পারে, এসি লোডেও চলতে পারে। সো যদি ডিসি থেকে এসিতে কনভার্ট করতে হয় অবভিয়াসলি আমাকে একটা ইনভার্টারের জন্য বড় একটা খরচা, ওই পাওয়ার প্ল্যান্টের বড় একটা খরচা যাবে। পাওয়ার প্ল্যান্টের বড় একটা খরচা, বিশেষ করে সোলার পাওয়ার প্ল্যান্টের বা পিভি সিস্টেমের বড় একটা খরচা এই ইনভার্টারে যায়। ইনভার্টার যেন তেন ইনভার্টার না, পিওর সাইন ওয়েভ ইনভার্টার। তুমি স্কোয়ার ওয়েভ ইনভার্টার, সেবি স্কোয়ার ইনভার্টার দিলে ওরা নিবে না এটা। ওকে, সো তোমাকে পিওর সাইন ওয়েভ ইনভার্টার ইনস্টল করতে হবে। পিওর সাইন ওয়েভ ইনভার্টারের দাম যথেষ্ট বেশি। 1 কিলোওয়াটের ইনভার্টার বানাইতে গেলেই 30-35 হাজার টাকা খরচ হয়ে যেতে পারে। 1 কিলোওয়াট মাত্র, সেখানে যদি মেগাওয়াট রেঞ্জের করো তাহলে কত টাকা খরচ হবে? হ্যাঁ 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 ওরাই বলে দিবে। আচ্ছা, এরপরে যদি আমি ডিসিকে কন্ট্রোলার দিয়ে ব্যাটারিকে চার্জ করেও রাখতে পারি, সে ধরনের সিস্টেমও করতে পারি। যে আমার পাওয়ার প্ল্যান্ট আছে, সেই পাওয়ার প্ল্যান্টে ব্যাটারি ব্যাকআপ রাখতে চাই, রাত্রেবেলায় যেন সে বিদ্যুৎটা সাপ্লাই দিতে পারে। কারণ ভোলায় রাত্রে গ্রিড কানেক্ট কোথায় পাবে? কিন্তু ভোলা থেকে এখন গ্রিডের কানেকশান গেছে আমি যতদূর জানি। ধরলাম একটা আইসোলেটেড আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডে রাত্রেবেলা কে সাপ্লাই দিবে? তার জন্য কিন্তু আমার ব্যাটারি রাখতে হতো। ঠিক আছে, সো ব্যাটারিকে চার্জ আপ করার জন্য আবার এখানে আরেকটা খরচা, কন্ট্রোলার ইউজ করতে হতো ব্যাটারিকে চার্জ করার জন্য এখানে। সো কন্ট্রোলারের খরচা অনেক, যথেষ্ট খরচা আছে, কিন্তু ওয়ান টাইম খরচা। সো কন্ট্রোলার, ব্যাটারি এবং ইনভার্টার, এই তিনটা জিনিস যদি থাকে তাহলে এসি ডিসি দিন এবং রাত সবসময় এটাকে সাপ্লাই দেওয়া সম্ভব। ঠিক আছে, এখানে সে দেখাচ্ছিল নেট মিটারিংয়ের কিছু কনসেপ্টটা, গ্রিড কানেক্টেড। হ্যাঁ, এখানে এটা অ্যানিমেশন। সো অ্যানিমেশন আমি তোমাকে দিয়ে দিব, যেটা সেই অ্যানিমেশন দেখতে পারবা। সো আমার এখানে পাওয়ার প্ল্যান্ট আছে, ডিসি পাওয়ার প্ল্যান্ট, এটা তো অবশ্যই ডিসি, সোলার একমাত্র। সো ডিসি কোথায় জেনারেট করা যায়? ব্যাটারি আর সোলারে। আর আছে কোথায়? আরও একটা আছে, সেটা পরে যেন। সো সোলারে ডিসি জেনারেট হবে, ব্যাটারিতে ডিসি। সো এই ডিসিকে ইনভার্টার দিয়ে, গ্রিড কানেক্টেড ইনভার্টার, সো গ্রিডের সঙ্গে কানেক্ট করে দিব। এখানে আমার লোড থাকবে, এখানে আমার লোকাল লোড, মনে করো আমার লোকাল লোড আমার চালাচ্ছে, এটা হচ্ছে আমার সেন্ট্রাল লোড। সো এখানে টাকার অ্যামাউন্টে দেখাচ্ছিল, যেটা কয় টাকা যাচ্ছে এরকম একটা অ্যামাউন্টে দেখাচ্ছিল। সো মনে করো যদি আমার এদের ডিমান্ড যা আছে এখান থেকে যা আসবে তা এখানে যদি ফুলফিল হয়ে যায়, এখানে কিছুই যাবে না, পুরোপুরি এখানে চলে আসবে। যা জেনারেট হবে তা এখানে কনজিউম হয়ে যাবে। আমার এদের থেকে নেওয়াও লাগতেছে না, এদেরকে দেওয়াও লাগতেছে না, কোনো ঝামেলা নেই, কোনো টাকা পয়সাও দিতে হবে না, আমারটা আমিই খাচ্ছি। যদি এমন হয় এক্সেস জেনারেট হয়, তাহলে এখান থেকে আসবে এদিকে, এখানে যাবে এদিকে। ঠিক আছে, আর বাকিটা যেটা থাকবে সেটা সেল হয়ে যাবে এদিকে। ঠিক আছে, পরবর্তী কন্ডিশান, যদি এখানে যেটা হচ্ছে এটা ফুললি সাপ্লাই দিতে পারতেছে না, তাহলে এখান থেকে পুরোটা নিবে, বাকিটা এখান থেকে নিবে। তখন এখান থেকে সে বিল জেনারেট করবে, আবার যখন দিয়ে দিব তখন আমার বিল জেনারেট করবে। দুইটার বিয়োগফলই হচ্ছে নেট মিটারিং হিসেবে কাজ করবে। জিরো হবে না, হয়তো জিরো হবে না, আবার যদি সমান সমান দেই, সমান সমান নেই, তাহলে নেট মিটারিংয়ে আউটপুট হয়তো জিরো হতে পারে। ঠিক আছে, তো বোঝা গেল এই জিনিসটা কীভাবে নর্মালি কাজ করে। ইজি সিস্টেম।
সো মিনি গ্রিড সিস্টেমের কথাবার্তা সেই একই জিনিস বারবার ঘোরায় ফিরে বলছে, আমি এত কিছু ভিতরে না যাই। এখন এখানে একটা 2 কিলোওয়াট পিক প্র্যাকটিক্যাল মাইক্রোগ্রিড প্রজেক্টের কথা বলছে। মনে করো তুমি একটা সোলার ফটোভোল্টিক দিয়ে তুমি একটা পাওয়ার প্ল্যান্ট দাঁড় করাইতে যাচ্ছ, সোলার ফটোভোল্টিক দিয়ে একটা পাওয়ার প্ল্যান্ট দাঁড় করাইতে যাচ্ছ, তাহলে তার খরচা কেমন হবে, তোমার লোড কতটুকু, তোমার মোটামুটি তোমার কতটুকু লোডের জন্য সেটা হবে, তুমি কি লোকালিটির কথা চিন্তা করতেছো কিনা, ব্যাটারি কতটুকু ইনস্টল করতে হবে যাতে রাতে সাপ্লাই দিতে হয়, কন্ট্রোলার কতটুকু নিতে হবে, এই জিনিসগুলো একটা হিসাব আছে। যারা পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে ওদের এই হিসাব মেনটেন করেই চলতে হয়। সো এই ক্যালকুলেশানটা তোমার রিনিউয়েবল এনার্জিতেও দেখাবে, আবার আমি তোমাকে আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে? যে আমি যদি একটা পাওয়ার প্ল্যান্ট তৈরি করতে চাই তাহলে কী কী নর্মালি সোলার পাওয়ার প্ল্যান্টে কী কী থাকে তুমি তো বুঝেই গেছো। সোলার পাওয়ার প্ল্যান্টে থাকবে হচ্ছে আমার ফটোভোল্টিক অ্যারে, ফটোভোল্টিক অ্যারে থাকবে, একটা কন্ট্রোলার থাকবে, একটা ইনভার্টার থাকবে, ব্যাটারি থাকবে, ঠিক আছে? এই কয়টা হচ্ছে বেসিক পার্ট। এরপরে কি অবভিয়াসলি একটা সাবস্টেশন কিন্তু থাকবেই। সাবস্টেশন হচ্ছে আমি ধরলাম এর বাইরের একটা পার্ট, কন্ট্রোলার বললাম, ইনভার্টার বললাম, ব্যাটারি বললাম, ফটোভোল্টিক অ্যারে বললাম ইটসেলফ। এই কটা জিনিস থাকতেই হবে সোলার ফটোভোল্টিক পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে, ঠিক আছে? ইজি জিনিস, ওয়ার্কিং ইজি না, তেমন কোনো কিছু নাই। এখন ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট নিয়েও পড়ালেখা করা লাগতে পারে, যেমন ব্যাটারি। সো কোন ব্যাটারিটা নিব, কী ধরনের ব্যাটারি নিব তার একটা হিসাব আছে না। আমি লিথিয়াম আয়ন নিব নাকি সালফিউরিক অ্যাসিড এবং এই লিড অ্যাসিড ব্যাটারি নিব তার একটা হিসাব আছে না। ইনভার্টার নিব, কিসের ইনভার্টার নিব, কতটুকু নিব, হিসাব আছে না। সব কিছুর একটা ক্যালকুলেশান আছে। আমি এখন জাস্ট তোমাকে নেটফ্লিক্সে কেন বাবা, এই যে ইসের কথা ছিল, এই স্লাইডটা নেওয়া হচ্ছে পাকিস্তানি এক ভদ্রলোকের কাছ থেকে, এই জন্য ইসলামাবাদের এক কোর্সে ওটা দেখাইছে, ঠিক আছে? অবভিয়াসলি ম্যাথ করবো না কেন, ম্যাথ যখন আসবে তখন ম্যাথই করতে থাকবো শুধু, মানে ম্যাথ। হ্যাঁ, আচ্ছা এখন আসি সোলার পাওয়ার প্ল্যান্টে যে চার্জ কন্ট্রোলার ব্যবহার করা হয় সেই চার্জ কন্ট্রোলার সম্পর্কে একটু বেসিক আইডিয়া দিয়ে আমি ইন ডিটেলস পড়াবো না, কত সময় আছে একটু ধারণা দিয়ে দেব। সোলার পাওয়ার প্ল্যান্ট বানাইলে যদি সেখানে চার্জ কন্ট্রোলার ব্যবহার করো তবে সেই চার্জ কন্ট্রোলারের জন্য কিছু স্পেসিফিক ধারণা তোমার রাখতে হবে যে আমি এই টাইপের চার্জ কন্ট্রোলার এখানে ইউজ করব। সো নর্মালি সোলার পাওয়ার প্ল্যান্টে যাদের ব্যাটারি ব্যাকআপ আছে তারাই চার্জ কন্ট্রোলার ইউজ করে। কোনো ব্যাটারিকে কন্ট্রোলার ছাড়া চার্জ করা যাবে না। শান্ত, ব্যাটারিকে কন্ট্রোলার ছাড়া চার্জ করা যায়? আমি না, ব্যাটারিকে কন্ট্রোলার ছাড়া চার্জ করা যায়? মেহেদি, ব্যাটারিকে কন্ট্রোলার ছাড়া চার্জ করা যায়? করা যায়, ব্যাটারি নষ্ট হয়ে যাবে, এই কথাটাই আসবে। তো সেই কথাটাই চার্জ কন্ট্রোলারে আসবে। চার্জ কন্ট্রোলারের প্রধান কাজ হবে ব্যাটারি ম্যাক্সিমাম যেন চার্জ শেপটা থাকে, 100% চার্জ যেন সে ধরে রাখতে পারে। এই একটা প্রথম ফ্যাসিলিটি সে দিবে। চার্জ ব্যাটারি যদি 100% চার্জ না থাকে তো কন্ট্রোলার অ্যালাউ করবে চার্জ করার জন্য, এইটা সে এনশিওর করে। তারপরে কি, ওভার চার্জ থেকে, ওভার এবং ওভার ডিসচার্জ থেকে সে প্রোটেক্ট করবে। মানে ব্যাটারি যাতে 100%-এর উপরে 101% এমন না হয়ে যায়, ঠিক আছে? এমন হলে 101% হবে তো নাই, ওই 1% ক্ষতি করবে। যত বেশি হবে 100-এর উপরে ওই পার্সেন্ট তত ক্ষতি হবে, ঠিক আছে? ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ, মনে করো যে আমার 100 অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, তোমার কী মনে হয় যে 100 অ্যাম্পিয়ারের ব্যাটারি ম্যাক্সিমাম কতটুকু দিতে পারে? 100 অ্যাম্পিয়ার দিতে পারবে?
আচ্ছা, অ্যাম্পিয়ার আওয়ার এটা কিসের একক? ব্যাটারি সবসময় এই ইউনিটেই ডিজাইন করা হয় অ্যাম্পিয়ার আওয়ার। আচ্ছা আচ্ছা, ও বলল যে অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে চার্জের হিসাব, ঠিক আছে? এটা কেউ প্রমাণ করে দিতে পারবা? হ্যাঁ, কারেন্ট হচ্ছে চার্জ পর মানে রেট অফ চেঞ্জ অফ। সো অ্যাম্পিয়ার আওয়ারকেই তুমি ভাঙো, অ্যাম্পিয়ার ইন্টু আওয়ার, এটাকে ভাঙো তো। অ্যাম্পিয়ার আওয়ার, অ্যাম্পিয়ার আওয়ার। সো অ্যাম্পিয়ার সমান কি? কুলম পার সেকেন্ড। এইবারে আওয়ারকে আমি সেকেন্ডে নিই। সো অ্যাম্পিয়ার আওয়ার ইটসেলফ এ ইউনিট অফ চার্জ। অ্যাম্পিয়ার আওয়ার অ্যাকচুয়ালি চার্জের ইউনিট দিয়েই বোঝানো যায়, ঠিক আছে? সো চার্জ দিয়েই এটাকে বুঝতে হবে। কখনো ওয়াট দিয়ে ব্যাটারিকে রিপ্রেজেন্ট করা হয় না, কখনোই ওয়াট দিয়ে ব্যাটারিকে রিপ্রেজেন্ট করা হবে না। ব্যাটারিতে কী পরিমাণ চার্জ আছে সেটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। 100 অ্যাম্পিয়ার আওয়ার মানে হচ্ছে তার ভিতরে 100% চার্জই আছে। একটা 100 অ্যাম্পিয়ার আওয়ারের লিড অ্যাসিড ব্যাটারির কথা যদি বলি আমি, যেটা স্টোরেজ সিস্টেম হিসেবে পাওয়ার প্ল্যান্টে ইউজ করছি, তাহলে 100 অ্যাম্পিয়ার আওয়ার যদি ওকে আমি দেই, তাহলেও আমাকে ম্যাক্সিমাম 80 অ্যাম্পিয়ার আওয়ার দিতে পারে, এর বেশি দিতে পারবে না। কারণ এর বেশি যদি চলে যায় তাহলে সেটা লো চার্জ স্টেজ হিসেবে চলে আসবে, এবং লো চার্জের পরেও যদি আমি ব্যাটারিকে ডিসচার্জ করি তাহলে পুনরায় চার্জ করলে ওই ব্যাটারিকে পূর্বের অবস্থায় ফেরত আনা কঠিন হয়ে যায়, ঠিক আছে? এটা স্টোরেজ সিস্টেম সম্পর্কে একটু ধারণা দিয়ে যাব, সব কিছু সম্পর্কে ধারণা দিয়ে যাব, কেন ক্ষতি হয় সেটা বোঝা যাবে। সো যখন ব্যাটারিকে ওভার ডিসচার্জ করে ফেলি তখন ব্যাটারির যে প্লেটগুলো আছে, অবভিয়াসলি আমি লিড অ্যাসিড ব্যাটারির কথা বলছি, দামে সস্তা মানে ভালো, কাকলি ফার্নিচার, ঠিক আছে? অবভিয়াসলি এটা দামে সস্তা। যদি তুমি লিথিয়াম আয়ন বা সুপার ক্যাপাসিটরের কথা চিন্তা করো, দাম অনেক বেশি। সো অত দামের ব্যাটারি অ্যাফোর্ড করতে আমরা পারবো না। এটা যদি অ্যাস্ট্রোনমাররা ইউজ করে, স্পেস রিসার্চের জন্য ব্যবহার করে, দ্যাটস গ্রেট, কোনো সমস্যা নেই। কিন্তু নর্মাল পাওয়ার প্ল্যান্টে লিড অ্যাসিড ব্যাটারি ইউজ করে, লিড অ্যাসিড ব্যাটারি সব ইউজ করে, লিথিয়াম আয়ন কম। কিন্তু লিথিয়াম আয়নের অনেক সুবিধা আছে লিড অ্যাসিড তুলনায়, সেটা স্টোরেজ সিস্টেম পড়লে বোঝা যাবে। সো এটা ছিল চার্জ কন্ট্রোলারের হিসাব নিকাশ। হ্যাঁ, ওভার চার্জ এবং ওভার ডিসচার্জ হলে কী কী ক্ষতি হতে পারে তার কয়টা জিনিস বলে দেওয়া আছে। আমি একটা বলে দিই, যদি ওভার চার্জ হয় ব্যাটারি ফেটে হাইড্রোজেন গ্যাস বের হয়ে যেতে পারে, এটা সবথেকে ওয়ার্স্ট কেস বললাম। যদি ওভার চার্জ হয়, ওভার চার্জ ব্যাটারি কোথায় ধরে রাখবে? হ্যাঁ, যদি তুমি কন্ট্রোলার ছাড়া চার্জ করো, মনে করো 100 অ্যাম্পিয়ার হয়ে গেছে, ও বুঝবে কী করে 100 অ্যাম্পিয়ার হয়েছে? ও তো বোঝার সুযোগই নাই। কোনো ফিডব্যাক দিছি আমি? আমার কোনো কন্ট্রোলার নেই তো। টাইম শেষ। আচ্ছা থাক, আর বক বক না করি। সো চার্জ কন্ট্রোলার খুব একটা মজার জিনিস। হ্যাঁ, আমি একটা চার্জ কন্ট্রোলার কিনেছিলাম একটা সময়, সেটার নাম হচ্ছে এমপিপিটি চার্জ কন্ট্রোলার। লিখে রাখো, এমপিপিটি চার্জ কন্ট্রোলার। এমপিপিটি ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার চার্জ কন্ট্রোলার ইউজিং লিখছো, লিখো ইউজিং incremental transconductance method. So maximum power point tracker using incremental transconductance method, এই সম্পর্কে আর আগে দুইটা জিনিস বলছি না, এই তিনটা জিনিস সম্পর্কে তোমাকে আমি জিজ্ঞেস করবো আগামী ক্লাসে। সো মেক শিওর তুমি এই টপিক তিনটা সম্পর্কে আগামী ক্লাসে পড়ে আসছো। যদি পড়ে না আসো, আমি যদি টের পাই তোমাকে ক্লাস থেকে আমি বের করে দিব, তোমাকে আর ওই দিন ক্লাস করতে হবে না, ঠিক আছে? সো এই এমপিপিটিটা আর একভাবেও তৈরি করা যায়, সেটার নাম হচ্ছে PO perturb and of the PON
পারটার্ব অ্যান্ড অবজারভেশন মেথড। হ্যাঁ, পারটার্ব অ্যান্ড এটা হচ্ছে কন্ট্রোলার সিস্টেমের মেথড। পারটার্ব অ্যান্ড অবজারভেশন মেথড, পারটার্ব অ্যান্ড অবজারভেশন মেথড। সো দুইটা মেথডে এলপিপিটি বানায়, একটা হচ্ছে ইনক্রিমেন্টাল ট্রান্সকন্ডাক্টেন্স মেথড আর একটা হচ্ছে পারটার্ব অ্যান্ড অবজারভেশন মেথড। আগামী ক্লাসে আমি চার্জ কমপ্লাইন নিয়ে জিজ্ঞেস করবো, চার্জ কমপ্লাইন ফ্যাসিলিটিস নিয়ে জিজ্ঞেস করবো, আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দুইটা কোশ্চেন আছে। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের পারটার্ব, পারটার্ব POURTAB কোথায়? POURTAB দেখো তো কি বলে, POURTABE এরকম। পারটার্ব অ্যান্ড অবজারভেশন মেথড, পারটার্ব অ্যান্ড অবজারভেশন মেথড, ঠিক আছে? হ্যাঁ, এটা আমি নেক্সট ক্লাসে ধরবো। সো যে যে পারবে না, যে যে পারবে না তাকে আমি ক্লাস থেকে বের করে দিই। পারটার্ব, 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 হ্যাঁ, পারটার্ব অ্যান্ড অবজারভেশন মেথড। আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের দুইটা, এই তিনটাই। বলছেন হচ্ছে ভ্যান্ডিগ্রাম, তারপরে স্ট্রাইক করে গাইডিং প্রসেস, হ্যাঁ, ইনক্রিমেন্টাল ট্রান্সকন্ডাক্টেন্স মেথড দিয়ে। সো মেক শিওর যে তুমি এই জিনিসগুলো পড়ছো, আর সোলার পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে যে একটু টুকটাক পড়িয়েছি একটু পড়ে আসো, না হলে আগামী ক্লাস থেকে একটু কষ্ট হবে, কারণ হচ্ছে পরীক্ষা চলে আসছে, এখন থেকে না পড়লে পারবা না। সো বের করে দিলে তোমার মাথায় ঢুকবে যে পড়তে হবে।